ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের 3টা ইউনিট আছে এবং অনেকগুলো অধ্যায়, প্রচুর অনেকগুলো অধ্যায় আছে। এর মধ্যে সবচেয়ে প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে সময়স্থিতি। এর সাথে তোমাদের আগের ক্লাসের বা অধ্যায়ের কোনো মিল পাবে না, কোনো মিল না। দেখো সময়স্থিতি জিনিসটা কোথা থেকে আসছে। সমস্থিতি সমান দিলাম। দেখো আইসস বলে একটা শব্দ, আইসস, খাতা কলম বের করবা কারণ মিশিয়ে দিতে হবে আবার। আইসস, আইসস একটা শব্দ এবং স্টেটিস আরেকটা শব্দ, স্টেসিস। আইসস মানে হলো সমান, একে তুমি সম বলতে পারো, সমান। আর স্টেসিস ভালো করে বোঝার চেষ্টা করবা। সময়স্থিতি, আচ্ছা ঠিক আছে, সময়স্থিতি শব্দতে আমরা আগে যাচ্ছি না, কেমন? দুটো শব্দ, একটা হচ্ছে আইসস যার মানে হলো সমান, আর স্টেটিস এর মানে হলো স্থির হয়ে থাকা, স্থির, একদম স্থির, নড়চড় হবে না। তুমি অনেক বইতে পাবা নিশ্চল শব্দটা মানে কিন্তু একই, স্থির বা নিশ্চল। তো আমি করলাম স্থির, বা তুমি বললা স্থিতি, স্থিতি, কেমন? এবার দেখো এই দুটো শব্দ যদি এক করে দাও, আইসস আর স্টেসিস, তো আইসো স্টেসিস বা আইসো স্টেসি এরকম একটা শব্দ আছে। আইসো স্টেসি, SY, হ্যাঁ, আইসো স্টেসি এর মানেটা কী হবে, ব্যুৎপত্তিগত অর্থ কী হবে কেউ বলতে পারবে? আমি বললাম আইসোস মানে সমান, স্টেসিস মানে স্থিতি, তাহলে আইসো স্টেসি সমান স্থির, বা এটাকে বলতে পারি সম স্থিতি। এটাই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এর সাথে ক্লাস 10 তো কি আগে কোনো ক্লাসে তুমি মিল পাবে না এটার সাথে, কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ এর পরের যে ইউনিটগুলো তোমাদের প্রায় 3টা ইউনিট আছে ভূগোলের। 11-এর সেকেন্ড সেমিস্টারে যেইভাবে সাজানো আছে ভূগোলটা, সেটা হচ্ছে 3টে ইউনিট। তার মধ্যে প্রথম ইউনিট, ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট অধ্যায়টাই হচ্ছে এটা, যা তোমাদের একদম নতুন। কিন্তু এর পরের অধ্যায়গুলো ওই বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই সব জিনিসগুলো পাওয়া তুমি ঘুরে ঘুরে, ঠিক আছে? তো এই জায়গাটাকে একটু সাবধানে বুঝতে হবে। এই কনসেপ্টটা বুঝতে গেলে তোমাকে ছোট্ট করে একটা জিনিস ভাবতে হবে, জাস্ট একটা জিনিস। দেখো ক্লাস 8-এ সামথিং, খুব সম্ভব আমি ক্লাস 8-এর কথা, প্রথম অধ্যায়টাতে এরকম পৃথিবীটাকে একটা অংশে ভেঙে টুকরো করে দেখানোর কথা বলা হয়েছিল, মনে পড়ছে? পৃথিবীর যেখানে আমরা আছি, ধরো এই জায়গাতে আছি, হ্যাঁ, এই জায়গাতে আমরা আছি, উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী, প্রাণকুলের অবস্থান এখানে আছে। তার নিচে ওই শিয়াল, সীমা, এগুলো সব আছে। তার নিচে আছে অ্যাস্থেনোস্ফিয়ার, প্রচণ্ড সান্দ্র অবস্থায় আছে। এদিকে, হ্যাঁ, থেমে যাও, সান্দ্র অবস্থা, সান্দ্র জিনিসটা কী সেটা একটু আমরা। এর নিচে কিন্তু আরও আছে, হ্যাঁ, ওই মধ্যমণ্ডলগুলো আছে, কেন্দ্রমণ্ডল আছে, ঠিক আছে, নিফেসিমা, ক্রোফেসিমা, এগুলো সব আছে এখানে। কিন্তু এই জায়গাটা পুরোপুরি কঠিনও না, মানে কিছুটা কঠিন, কিছুটা তরল, মানে গলিত অবস্থায় আছে। এইটাকে, এই জায়গাটাকে বলা হয় সান্দ্র অবস্থা। তাহলে কঠিন আর তরলের মিক্সচার হচ্ছে সান্দ্র। এবার ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। গুড় পাক দেয়, দেখেছো? ওই যে নাড়ু করার আগে গুড়টাকে যে গরম করে প্রচণ্ড, ভাবো তো কতটা উত্তপ্ত থাকে সেটা, সাংঘাতিক উত্তপ্ত থাকে, না পুরোপুরি তরল না পুরোপুরি কঠিন, ঠিক আছে? এই জায়গায় যদি তুমি হাতটা ডুবাও কী অবস্থা হবে ভাবার চেষ্টা করো। এইভাবে যদি তুমি একবার ডোবাও হাতটা, তাহলে কী অবস্থা তৈরি হবে? এবার দেখো এই জায়গাতে সান্দ্র অবস্থা আছে, এই জায়গাতে যা আছে ভূগর্ভে যা কিছু আছে এই জায়গাতে পুরো ফুটছে একদম। এই জায়গাটাকে একটা স্পেশালি নাম দেওয়া হয় অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার। এই যে সান্দ্র অবস্থা অ্যাস্থেনোস্ফিয়ার, এর উপরেই কিন্তু কখনো আছে, কোথাও আছে পর্বত, কোথাও আছে সমুদ্র, এরই উপরে। তাহলে কি এটার উপর থেকে যখনই, এই যে বলেছিলাম প্লেটগুলো পড়েছিলাম তোমাদের ছোটো ক্লাসে, যে প্লেট আছে, কিছু মহাদেশীয় প্লেট, কিছু মহাসাগরীয় প্লেট। প্রশ্ন হলো সেগুলো কোনো একটা প্লেটের উপরে, তার মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কোনো একটা প্লেটের উপরে আছে। মহাসাগর আছে, তো মহাসাগরীয় প্লেটের উপরে মহাসাগর আছে।
দুটোই ভাসছে, দুটোই ভাসছে। তার মানে এরা সব ভেসে ভেসে যদি পরস্পর থেকে দূরে সরে যায়, মনে পড়ছে দুটো প্লেট, মহাদেশীয় প্লেট আর মহাসাগরীয় প্লেট, দুটো যদি পরস্পরের কাছে আসে, কি বলেছিলাম, অভিসার হচ্ছে। ধরো এই দুটো প্লেট আছে এখানে, ঠিক আছে, এবার এই দুটো প্লেটের উপরে যা আছে আছে, কিন্তু এর মাঝখানে কি আছে, অনেক পলিরাশি, ঠিক আছে, ম্যাগমা ট্যাগমা সব আছে। এবার দুটো প্লেট এইভাবে কাছে আসলো, তো মাঝখানের জায়গাটা কি হলো, ধাক্কা খেয়ে খেয়ে পলিগুলো কি হবে, উপরে উঠছে, উপরে যত উঠছে তত কী হচ্ছে, জমছে, উঠলো আবার আসলো, আরও উঠলো, আবার আসলো, আরও উঠলো, ভাঁজ খেয়ে 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 উপরে উঠে জমাট বাঁধছে, তখন সেটা কী বলি আমরা, ভঙ্গিল পর্বত। বুঝতে পারছো? ঘুরে যাও, এদিকে ঘুরে যাও, তুমি তোমাকে বলছি, হ্যাঁ তুমি পুরোপুরি ঘুরে যাও। হ্যাঁ দেখো, যখনই এই দুটো প্লেট কাছে আসলো তখন পর্বত তৈরি হলো। এবার দুটো প্লেট আছে, তার মাঝখানে সব পলিরাশি আছে, দুটো সরে গেল, আর উপর দিকে যা কিছু ছিল সবটা কি হবে, বুঝতে পারছো বিষয়? তাহলে পৃথিবীর এই যে ভূপৃষ্ঠের উপরে যে জায়গাগুলো, স্থানগুলো, কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি আছে, কোথাও সমভূমি, কোথাও সমুদ্রতল, এই সমস্ত কিছু কার উপর ডিপেন্ড করছে, এই প্লেটগুলোর উপরে। কারণ প্লেটগুলো এর উপরে আছে, ভাসছে, এটা যেহেতু তরল কঠিন ফুটছে, তো এই সব দিকে ভাসছে প্লেটগুলো। এই মডেলটা এরকম হতে পারে, এইখানে প্লেটগুলো আছে, অনেকগুলো প্লেট আছে, সেগুলো ভাসছে, ভাসমান অবস্থায় আছে। এখন কথা হলো, তাহলে এই পর্বতটার নিচের দিকেও আছে, এটা স্থলভাগ যেহেতু, ঠিক আছে, মহাদেশীয় প্লেটের উপরে আছে, সমুদ্র আছে, তো মহাসাগরীয় প্লেটের উপরে আছে। এখন কথা হলো, এরা নিজেদের ব্যালেন্সটা কিভাবে রাখছে? এই ব্যালেন্সটাই হচ্ছে সমান স্থিতি। সমস্থিতি জিনিসটা কি? এই ব্যালেন্স করাটা, ভারসাম্য বজায় রাখাটা। বোঝা যাচ্ছে বিষয়টা? সমস্থিতি সম্পর্কে আমরা এটাই বুঝবো যে ভূপৃষ্ঠে যা কিছু আছে, বিশেষ করে উচ্চভূমি আর নিম্নভূমি, উচ্চ মিনিং পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, সব এগুলো। নিম্নভূমি মানে হ্রদ অঞ্চল বা একদম নিম্ন উপত্যকা বা সমুদ্র সমতল বা সমুদ্রতল, যা বলতে পারো, এটি হচ্ছে নিম্ন। এরা নিজেদের মধ্যে কম্পেয়ার করছে কিভাবে, ব্যালেন্সটা রাখছে কি করে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায়, সমস্থিতি। চিরকাল সমান হয়ে থাকছে, স্থির হয়ে থাকছে, দেখে মনে হচ্ছে এরা স্থির আছে, কি করে এরা নিজেদের মধ্যে ভারসাম্যটা টিকিয়ে রাখছে? কারণ এ তো সবসময় ফুটছে, সরছে, তাহলে এরা কি করে নিয়ন্ত্রণ রাখছে নিজেদের মধ্যে? এইটা হচ্ছে একটা বিষয়। এই জায়গাতে গিয়ে আমরা দেখব এই ধরনের একটা টপিক আছে। ভূগোলবিদরা না পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে সব দিন, যে কিভাবে কি আছে, কেমনি করে আছে, কতদিন থেকে পর্বত আছে, কিভাবে পর্বত তৈরি হলো ইত্যাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এর মধ্যে একজন যিনি প্রথমে এরকম একটা তত্ত্ব আইডিয়া করেছিলেন যে এরকম কিছু একটা ব্যাপার হতে পারে, কি সেটা জানি না, কিন্তু আছে এইরকম একটা ব্যাপার, এইটুকু শুধু তত্ত্ব দিয়ে রেখেছিল। তার নাম হচ্ছে স্যার জর্জ এইরি। 1855 খ্রিস্টাব্দে স্যার জর্জ এইরি এই ধরনের প্রসঙ্গটা আলোচনা করেছিলেন প্রথম। তাই বলা হয় এই তত্ত্বটার, তখনও সমস্থিতি কথাটা আসেনি কিন্তু, হ্যাঁ, তিনি বলেছিলেন যে এরকম কিছু একটা ব্যাপার আছে, নাহলে এরা নিজেদের মধ্যে ভারসাম্যটা টিকিয়ে রাখছে কী করে, কিছু তো ব্যাপার আছে, এইটুকু তত্ত্ব উনি বলেছিলেন। তাই একে বলা হয় এই তত্ত্বটার বীজ বপন করেছিলেন। কিন্তু এই তত্ত্বটা নিয়ে সবচেয়ে ভালো এক্সপার্টের মতো কাজ করলেন এবং এই তত্ত্বটাকে এগিয়ে নিয়ে গেলেন আর নামকরণ করলেন, নাম দিলেন সমস্থিতি। এটাকে হচ্ছে মার্কিন ভূতত্ত্ববিদ ডাটন, তার নাম হচ্ছে ডাটন। তিনি তাহলে কি করেছিলেন, 1889 সালে বিজ্ঞানী ডাটন বলতে পারো বা ভূতত্ত্ববিদ ডাটন, তিনি কি করলেন, এই সমস্থিতি শব্দটা প্রয়োগ করলেন, প্রথম নামটা প্রয়োগ তিনি করলেন। এবং এর সবচেয়ে বড় কাজ করলো কি, যে এটাকে, এই যে বিষয়টা ছিল যেটা করে গেছিলেন এইরি, সেই কাজটা নিয়ে এগিয়ে নিয়ে গেলেন এবং সার্থক প্রয়োগ করলেন ব্যাপারটার, তত্ত্বটাকেও সাকসেস করলো, বুঝিয়ে দিল ব্যাপারটা পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে তোমার যদি আসে প্রশ্নটা যে সমস্থিতি প্রসঙ্গটার প্রথম বীজ বপন কে করেছিল, এইরি। আর যদি বলে যে এই সমস্থিতি নামকরণ বা এই নামকরণের সাথে সাথে এর প্রয়োগটা সঠিকভাবে দেখিয়েছেন কে, সূচনা কে হলো, তাহলে ডাটনের হাত দিয়ে। বোঝা গেছে দুটো বিষয়। তাহলে সমস্থিতি বা স্টেসি
বা আইসোস স্টেসি, এই শব্দটা এসছে আইসোস থেকে, স্টেসিস থেকে, যার অর্থ হলো সমান স্থির বা স্থিতি বা সমস্থিতি। সমস্থিতি প্রসঙ্গটার প্রথম নিয়ে এসেছিলেন বা এর বীজটা বপন করেছেন 1855 খ্রিস্টাব্দে কে? এইরি বা স্যার জর্জ এইরি, ঠিক আছে। আর এটাকে ডাটন কি করেছিলেন? নামকরণ করেছিলেন এবং এটার সার্থক প্রয়োগ দেখিয়েছিলেন আমাদেরকে। এইবার আমরা যাব যে এর সঠিক অর্থের সংজ্ঞাটা কী হবে। এই যে সমস্থিতি, এর সংজ্ঞা কী হবে? সংজ্ঞা বেশ কয়েকজনের উপর ভিত্তি করে আমরা বলবো। যেমন প্রথম বললাম উন্ডরিজ আর মর্গ্যান, সংজ্ঞাটা তোমাদেরকে লিখতে হবে, কিন্তু এখন না, থেমে যাও, লিখতে বলবো। উন্ডরিজ এর মতে, উন্ডরিজ ও মর্গ্যানের মতে, এই বিষয়টাই আমরা বলবো এখন, এটাই বলবো। এই যে ওরা নিজেদের মধ্যে ভারসাম্য রেখেছে, এই কথাটাই বিভিন্নজন বিভিন্নভাবে বলেছে। ডাটন কি বলেছে সেটা আমরা একবার বলবো, মর্গ্যান আর উন্ডরিজ কীভাবে ব্যাখ্যা করছে সেটা বলবো, আর সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা বলবো। কারণ তোমাদের যে প্রশ্ন আসবে সেটা 2-এর উপরও ডিপেন্ড করে আসবে, 3-এরও আসতে পারে এবং 5-এরও আসতে পারে। তাই আমাদেরকে প্রসেসটাকে নিতে হবে কীভাবে? পুরো সামগ্রিকভাবে নিতে হবে তত্ত্বটাকে। ক্লিয়ার? তাহলে আরেকবার আসি, আমরা কি পড়তে যাচ্ছি? সমস্থিতি, মানে সমানভাবে স্থিতি আছে কে? ভূপৃষ্ঠের উপরের যা কিছু আছে বস্তু, সেটা পাহাড় পর্বত থেকে মালভূমি, সমভূমি এবং সমুদ্রতল, সবগুলো কিভাবে স্থির, কীভাবে ব্যালেন্স করে আছে, ভারসাম্য আছে, সেটাই আমাদের মানে সবচেয়ে বড় পরীক্ষার করার বিষয়। এবং এইটা নিয়ে এটাকে পার্টটাকে বলা হয় সমস্থিতি। সমস্থিতির সংজ্ঞা আমরা প্রথমে পড়ব উন্ডরিজ আর মর্গ্যান সম্পর্কে। উন্ডরিজ আর মর্গ্যান এরা প্রথম কথা যেটা বলেছিল সেটা হচ্ছে বৃহৎ ভূপৃষ্ঠ আছে, এটা আমাদের এই যে ভূপৃষ্ঠ মানে যেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে আমরা আছি বাড়িঘর করে। ক্লিয়ার? তো এই ভূপৃষ্ঠটা কত আকারে বড় আছে? বিশাল আছে। এই বিশাল ভূপৃষ্ঠের উপর ভাসমান অবস্থায় যে পর্বত, মালভূমি, সমভূমি সব কিছু আছে, এরা নিজেদের মধ্যে একটা ভারসাম্য কিভাবে রাখছে, এটাই নিয়ে উনি কথা বলেছিলেন। ওর মতে যে এই সমস্থিতি হলো এমন একটা অবস্থা যার ফলে ভূপৃষ্ঠের, বিশাল ভূপৃষ্ঠের ওপরে থাকা যাবতীয় বস্তু, বিশেষ করে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি বা সমুদ্রতল, সব কিছু পরস্পরের সাথে একটা ভারসাম্য বজায় রেখে রয়েছে। এইটাকেই বলা হয় সমস্থিতি। তাহলে সমস্থিতি হচ্ছে একটা অবস্থা, যে অবস্থা কি করে? যে ভূপৃষ্ঠের উপর, ভূপৃষ্ঠের উপর কি আছে বলো তো? পর্বত, মালভূমি, সমভূমি আর কি সমুদ্রতল, এরা সবাই বা এরা প্রত্যেকেই পরস্পরের সাথে কি হয়? একটা ভারসাম্য বজায় রেখেছে। এটাই হচ্ছে তত্ত্ব, সমস্থিতির তত্ত্ব। তাহলে শুরু থেকে হোক একবার, যে সমস্থিতির সংজ্ঞা কার মতে বলছি আমরা? উন্ডরিজ আর মর্গ্যানের মতে। কি বলেছিলেন তিনি? তুমি তোমার মতো করে বানিয়ে বলো। সমস্থিতি হলো এমন একটি অবস্থা যা ভূপৃষ্ঠের উপর পর্বত, পাহাড়, সমভূমি, মালভূমি, সমুদ্রতল এই সব কিছুরই পরস্পরে ভারসাম্য বজায় রাখার একটি অবস্থাকে ইঙ্গিত করে। এটা বলতে পারো তোমার মতো করে বুঝিয়ে। আচ্ছা, ডাটন কি বলছে সেটা আমরা দেখি। এবার গুরুত্বপূর্ণ সেই মানুষটি যিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন পুরো তত্ত্বটাকে, ডাটন। দাঁতন বলবো না আবার কেউ, দাঁত মাজা শুরু হয়ে যাবে আবার। তোমার লাগবে নাকি? খাওয়া দাওয়া তো এখনই করলা। ডাটন ডাটন একটা খুব সুন্দর কথা বলছেন যে দেখো, পৃথিবীর যে ভাসমান অংশ, ঘুরিয়ে ওরই একই কথা কিন্তু, হ্যাঁ। ডাটন কি বলছে? পৃথিবীর যে ভাসমান অংশ, বলো পৃথিবীর ভাসমান অংশ কি কি, কে বলতে পারবে? পৃথিবীর ভাসমান, যেটি এখনই বললাম উদাহরণ দিয়ে, সবই ভাসছে। আসলে আমরা উপর থেকে দেখছি, ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু ভেতর থেকে দেখলে ও ভাসছে, উপর থেকে ভাসছে। ঠিক আছে? তুমি বলবে যে এত বড় পর্বতটা ভাসছে কি করে, জলের মধ্যে ফেলে দেখি। এই আমাদের আকারের জল আর পৃথিবীর যে ক্ষমতা, ঠিক আছে, দুটো একই না। একটু পরে আমরা আরও ডেপথে যাবো, তখন বুঝতে পারবো ব্যাপারটা। বলছে যে পৃথিবীর যে ভাসমান অংশগুলো, যেমন পর্বত, পাহাড়, সমভূমি, মালভূমি বা সমুদ্রতল, এই সব কিছুই ভূ আভ্যন্তরীণ যে উপাদানগুলো তাদের অপেক্ষায় কিন্তু হালকা। আর ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করি, এখানে আছি। হ্যাঁ, তুমি বলবে এত ভারী, বাপ রে। এর যেটা ওজন আছে, ভিতর দিকে যে পদার্থগুলো আছে তো, তাদের ওজনের কাছে এটা কিছুই না।
এইগুলোর ওজন বেশি বলে ও একদম গভীরে ঢুকে গেছে। আমরা তো সাধারণত কি জানি, যেটার ওজন বেশি। তো ভূ অভ্যন্তর এটাকে বলে অভ্যন্তর, আর এটা ভূপৃষ্ঠ। তাহলে উনি কি বললেন, পৃথিবীর ভাসমান অংশগুলো, পৃথিবীর ভাসমান অংশগুলো হলো ভূ অভ্যন্তরের উপাদানের তুলনায় হালকা। ওর তুলনায় এটা হালকা, হালকা শিলায় গঠিত। তাই তারা পরস্পরের মধ্যে ভারসাম্য রাখে। ভূমিরূপগুলো পরস্পরের মধ্যে ভারসাম্য রাখে, এরা পরস্পরের মধ্যে ভারসাম্য রাখছে। এই ভারসাম্য রাখার বিষয়টাই হচ্ছে গিয়ে সমস্থিতি। সমানভাবে স্থির আছে সব, কেউ কারোকে ডিস্টার্ব করছে না, সব স্থির আছে। তাহলে কি বলবো আমরা বলো তো, এটাকে কি বলবো? প্রথম অংশটা কি বলবো? পৃথিবীর ভাসমান অংশ। এখানে কয়েকটা নাম দিলা, পর্বত নাম দিলা, ভাসমান অংশ। অংশ এরা কার তুলনায় হালকা আছে? ভূ অভ্যন্তরের উপাদানের তুলনায়। ভূ অভ্যন্তরের উপাদানের তুলনায় খুবই হালকা, অত্যন্ত হালকা, উপাদানের তুলনায় হালকা। এবং এর জন্য তারা কি হলো, পরস্পরের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। এই তত্ত্বটিকেই তিনি বলেছেন সমস্থিতি। এখন কথা হলো, আমি কার কথাগুলো মেনে আমি পড়বো, সংজ্ঞাটা এর নাকি এর? তুমি নিজের মতো করে বলবা, যেটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা, সেটাও একটা পয়েন্ট হবে। সহজ ভাষায় আমরা বলবো এইখানে একটা আছে, এখানে একটা আছে, এদের নাম কি বলবো? এদেরকে বলবো উচ্চভূমি, এদেরকে বলবো সমুদ্র। নিম্নে আছে পর্বত। তা উচ্চভূমি বলতে কি কি? পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, সব হচ্ছে এগুলো উচ্চভূমি। তাহলে নিম্নভূমি কি কি আসলো? সমুদ্র, হ্রদ, এবার সমুদ্র তল বলতে হবে, এগুলো কি নিম্নভূমি। এরা পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রেখেই সাম্য অবস্থা তৈরি করেছে। উচ্চতার একটা তারতম্য, কে কতটা উঁচুতে থাকছে। তুমি এখন ভাববা যে কি সমুদ্র কি করে ওকে নিয়ন্ত্রণ করছে, পর্বতকে কি করে নিয়ন্ত্রণ করছে। একটু পরেই ব্যাপারটা আমরা বুঝতে পারবো। এখানে শুধুমাত্র সর্বজন গ্রাহ্যতে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এ আর এই দুজন উচ্চতার তারতম্য অনুসারে নিজেদেরকে নিয়ন্ত্রণ করছে, উচ্চতার তারতম্যের কারণে নিজেদেরকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, উচ্চতার তারতম্য অনুসারে নিজেদের ভারসাম্য বজায় রেখেছে। কে কে বলো তো? একটা উচ্চভূমি ও নিম্নভূমি। এটা কে বলছে? কেউ না, এটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা, সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। যে পৃথিবী পৃষ্ঠের যে উচ্চভূমিগুলো এবং নিম্নভূমিগুলো, তারা পরস্পরের সঙ্গে উচ্চতার ভিত্তিতে বা উচ্চতার তারতম্যের ভিত্তিতে পরস্পরের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। এই যে তত্ত্বটা, যে তত্ত্বের কারণে এটা সম্ভব হয়েছে, সেটাকে বলা হয় সমস্থিতি। পারবে লিখতে? আরেকবার হয়ে যাক, সমস্থিতির সংজ্ঞা উন্ড্রিজ ও মর্গ্যানের মতে। বলো, সবাই বলো। এমন সমস্থিতি হলো এমন একটা অবস্থা, ভূপৃষ্ঠের উপরের পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এগুলো সব কিছুর পরস্পরের মধ্যে ভারসাম্য বজায় রাখে। হয়ে গেল। আচ্ছা, ডাটন কি বলেছে? পৃথিবীর যে ভাসমান অংশ, তুমি নিজের মতো করে যদি ভুলেও যায় পৃথিবীর না বলবা না, ভূপৃষ্ঠের উপরই অংশের, ঠিক আছে, বা ভূত্বকের, এটা আমরা যেখানে আছি সেই জায়গাটাকে বলছে ভূত্বক বা ভূপৃষ্ঠের পৃষ্ঠদেশ, এটাকে বলছে ভূ আভ্যন্তরীণ। ঠিক আছে, তাহলে কি বলবো? ভাসমান যে অংশগুলো আছে, ভূপৃষ্ঠের ভাসমান অংশ, সেগুলো ভূ আভ্যন্তরের উপাদানের অপেক্ষা খুবই হালকা শিলায় গঠিত। এর ফলে তারা ভারসাম্য রক্ষা করে পরস্পরের মধ্যে। দেখব ধীরে ধীরে এইগুলোকে আমরা আরও বিশ্লেষণ করব। সর্বজন গ্রাহ্য কি সংজ্ঞা? উচ্চভূমি আর নিম্নভূমি, যেগুলি নিজেদের উচ্চতার তারতম্য অনুসারেই নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটা সাম্য অবস্থা বা সাম্য অবস্থা তৈরি করে রেখেছে। তো ভারসাম্য বজায় রাখার সাথে সাথে
সাম্য অবস্থা বা সাম্যাবস্থা বলতে পারো, সাম্যাবস্থা তৈরি করে, এটাকেই বলা হয় সমস্থিতি। বলো এইটুকুর মধ্যে কত সমস্যা? এবার যদি এই সমস্থিতির বৈশিষ্ট্য আছে, আমরা কি বলতে পারি যে কি অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থাকা বস্তুগুলোই, বা বলতে পারি পাহাড় পর্বত যা কিছু অংশগুলো, ভাসমান অংশগুলো, এরা নিজেদের মধ্যে একটা সাম্য অবস্থা তৈরি করে রাখে। সমস্থিতি মানেটা কি তাহলে বলো, সবাই বলো এদিকে। সমস্থিতি মানে কি? অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থাকা ভূপৃষ্ঠের অংশগুলো নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং সাম্য অবস্থা তৈরি করে রাখে। এবার দ্বিতীয় বিষয়টা দেখো, এটা তোমরা নিজেরাই বলতে পারবা। যে ভূখণ্ড যত উঁচু, যে ভূখণ্ড যত উঁচু, তার ভরটা কী হবে? ভর মানে ওজন। বলো কেমন হবে? একে আরও আমি উঁচু করে দিলাম, আরও উঁচু পর্বত, এর ওজন কেমন হবে তাহলে? কম হয়ে গেল। কোন অ্যাঙ্গেল থেকে ভাই? একটা ছোট বাচ্চা আছে, ওর ওজন কেমন হবে? আর সে বাচ্চাটা এখন বড় হয়ে গেল 10 বছর পরে, ওর ওজন কমে গেল। তাহলে ওজন বলতে এখানে ভর বোঝাচ্ছে, ঠিক আছে? তো বলছে যে ভূখণ্ড যত উঁচু তার ভর তত বেশি, যত ওর ভর বেশি হবে তার গভীরে অবস্থানও ততটাই হবে। বুঝছো বিষয়টা? তুমি মনে করছো এটা এখানেই উপর দিকে আছে, তা নয়, কিন্তু এর নিচে দিকেও আছে। বোঝা গেল বিষয়টা? তো সে তত গভীরে আছে। তাহলে যে বস্তু যত উঁচুতে অবস্থান করছে তার ভর তত বেশি এবং সে তত গভীরে অবস্থান করছে। ক্লিয়ার আছে বিষয়টা? 3 নম্বর কথা হচ্ছে, যদি কোনো, এই জায়গাতে তো খুবই সাবধানে বুঝতে হবে, কারণ এটা আর্কিমিডিসের সূত্রতে চলে যাচ্ছে। ব্যাপারটা কি ভালো করে একদম ঠান্ডা মাথায় বুঝবা। কোনো বস্তুকে আমি তরলে ফেললাম, ধরো 1 গ্লাস জল, তার মধ্যে আমি এই পেনটা ফেললাম, বুঝবা? হ্যাঁ, বস্তুটার উপরে কি আছে বলো তো? ওর একটা ওজন আছে না? তো ও চাইবে নিচের দিকে যেতে। আর তরলটা যেটা আছে, জলটা, কথার মানে বলছি তরল জল হিসাবে, জলের একটা ঊর্ধ্বমুখী চাপ আছে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, বুঝতে পারলে? ঠেলছে উপর দিকে। তুমি ভাবছো কি করে সম্ভব? তুমি জলের মধ্যে ঝাঁপ দাও, কিছুক্ষণের মধ্যে দেখবা তোমাকে উপরে ঠেলে দিচ্ছে। বোঝা গেল বিষয়টা? ঠেলে দিবে একদম। পুকুরে ঝাঁপ দিবা, নদীতে ঝাঁপ দিলা, মোড়াইলা শেষ। পুকুরে ঝাঁপ দিলা, ডোবাতে ঝাঁপ দিলা, লোকজন আশপাশে থাকবে তখনই ঝাঁপ দিবা, কারণ তোমরা সাঁতারে খুব পটু, কোনি আছো এক একটা, সেতে তার কোনো সন্দেহ নাই। কারণ কথা হলো তুমি ঝাঁপ দিয়েছো, দেওয়া মাত্র তুমি প্রথমে ডুবলা কিছুটা, তারপরে দেখো তুমি ভেসে উঠে গেলা। আব বলো তুমি কেন ভেসে উঠলা? জলটা ঊর্ধ্বমুখী, একটা হয় অধোমুখী। তুমি ঝাঁপটা যখন দিলা তো তুমি কি করলা? নিচের দিকে প্রেসার দিচ্ছ ডুবার জন্য, আর জল তোমাকে কি করছে এবার? তো এটাকে বলছে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া। বোঝা গেল? তাই আর্কিমিডিস বলেছেন একটা কথা, বিজ্ঞানী আর্কিমিডিস, তিনি বলেছেন বস্তুকে, যদি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তখন শুধু বস্তুটার যে ভর সেটাই যে অধোমুখী হয় তা নয়, তার পাশাপাশি তরলের একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। বুঝতে পারলা? এই ধরো আমি এখানে জল আঁকলাম, ঠিক আছে, এই হলো জল, আর এই আমি একটা বরফ, সাধারণত বরফ জলে ফেলবা তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। বরফের টুকরো আমি ফেললাম, বরফটা কী হবে বলো তো? প্রথমে এত দূর পর্যন্ত ডুবে যাবে, কিছুটা হালকা দেখা যাবে, ও ভাসবে জলের মধ্যে। তাহলে ও পুরোপুরি ডুবলো না কেন বলো? এই তরলের কি আছে? ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, ঊর্ধ্বমুখী একটা শক্তি ক্রিয়া করছে, কাজ করছে, উপর দিকে উঠাচ্ছে ওটাকে। এই যে ঊর্ধ্বমুখী ক্রিয়া করছে, এই পার্টটাকে বলা হয় প্লবতা, এটাকে বলা হয় প্লবতা। এই বলটাকে বলা হয় প্লবতা, পয়ল ব তয়াকার, প্লবতা। আর এইটাকেই বলা হয় প্লবতার সূত্র। আর এই কথাটা প্রথম যিনি বলেছেন তিনি হচ্ছে আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস বলেছিলেন, তাই আর্কিমিডিসের সূত্র বলা হয় প্লবতার সূত্রকে। বলো আর্কিমিডিসের সূত্রটা কি? কেউ বলতে পারবা? বস্তুকে যদি কোনো তরলে নিমজ্জিত করা হয় তাহলে সেই তরল ওই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে বা প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় প্লবতা। ঠিক আছে, ওই বলটাকে বলা হয় প্লবতা, এবং এই সূত্রটাকে বলা হয় প্লবতার সূত্র।
আর্কিমিডিস প্রথম এই বিষয়টি বলেছেন, তাই এটিকে বলা হয় প্লবতার সূত্রের আরেক নাম আর্কিমিডিসের সূত্র। বুঝা গেল? এটি সবটি হচ্ছে গিয়ে আমাদের এই প্লবতার সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে বোঝা যায়। এখন তো আমার কোশ্চেন হচ্ছে যে এটা ভাসছে কেন, এটা ডুবে যেতে পারে। বুঝতে পারছি কেন ডুবছে না? কারণ নিচের এই যে অ্যাস্থেনোস্ফিয়ার ও আবার ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। তোমার এখন প্রশ্ন হতে পারে, এত বড় হিমালয় পর্বত এ ভেসে আছে, এ ঢুকছে না কেন তাহলে মাটির নিচে? একদম দুটো কারণ। এক, ওর তুলনায় ও ভারী বেশি আছে, যেগুলো নিচে আছে সে আরও অনেক বেশি ভারী আছে, এক নম্বর কথা। দ্বিতীয়, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে আছে, বিশাল অঞ্চল, তো সেইটা থেকে একটা কি কাজ করছে? ঊর্ধ্বমুখী বল, যাকে বলা হয় প্লবতার সূত্র, আর্কিমিডিসের সূত্র। এই বল ক্রিয়ার কারণেই তাহলে আগে আমরা পাবো প্লবতার সূত্র বা আর্কিমিডিসের সূত্র। এই প্লবতার সূত্রের উপর ডিপেন্ড করে আমরা সময়স্থিতি ব্যাখ্যা করতে পারবো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আরেকবার হোক, সাবধানে, খুব সাবধানে। সময়স্থিতি জিনিসটা কি, এর প্রথম বীজকে বপন করে এই তত্ত্বটা প্রথম কে দিয়েছিলেন, মানে ধারণাটা দিয়েছিলেন প্রথম? বলো, সবাই বলো। এইরি, স্যার জর্জ এইরি, 1855 খ্রিস্টাব্দে। কিন্তু এই নামকরণটা দিলেন কে? ডাটন, মার্কিন ভূতত্ত্ববিদ ডাটন। এর সাথে সাথে উনি কি শুধু নামকরণ দিলেন নাকি এই পুরো বিষয়টিকে বুঝালেন? ঠিক আছে, তো এইবার সময়স্থিতি জিনিসটা কি সেটা আমরা বুঝবো। আমরা এখানে মোটামুটি বুঝলাম, ঠিক আছে, বাচ্চাদের মতো, এটা বাচ্চাদের মতো বোঝানো হলো। খুব কঠিন, খুব অত্যন্ত জটিলভাবে তোমাদের কিন্তু বইগুলোতে লেখা আছে। আমি বাচ্চাদের স্টাইলে বোঝালাম, হুবহু এইভাবেও তুমি লিখতে পারো, কিন্তু একটু স্টাইলগুলোকে নোটস ভিত্তিক রাখার চেষ্টা করবে। দেখো, সংজ্ঞাটা বলতে গেলে সময়স্থিতির সংজ্ঞা তুমি ডিরেক্ট এটাই বলতে পারো। কি বলতে হবে? ভূপৃষ্ঠের উপরে থাকা, সবাই 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 একসাথে, ভূপৃষ্ঠের উপরে থাকা যে উচ্চভূমিগুলো এবং নিম্নভূমিগুলো যে আছে সেগুলো কি হয়? উচ্চতার তারতম্য, তারতম্য মানে পার্থক্য, উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে নিজেদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে আর স্থিতি অবস্থা বজায় রাখে। স্থিতি যে যেমনি আছে তেমনি যেন থাকে, ঠিক আছে, নিজেদের মধ্যে স্থিতি। এটাকে বলা হয় গিয়ে সময়স্থিতির সংজ্ঞা, সর্বজন গ্রাহ্য। কিন্তু এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডাটন বলেছে যে ভাসমান যে অংশগুলো আছে সেগুলো ভূ অভ্যন্তরীণ উপাদানের তুলনায় হালকা হালকা শিলা দ্বারা গঠিত, ঠিক আছে, ফলে তার পরস্পরের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। এও একই কথা বললো। এমন একটা অবস্থায় সময়স্থিতি বিষয়টা এমন একটা অবস্থা যে ভূপৃষ্ঠের উপর থাকা যে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এরা কি করে? নিজেদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে কি সময়স্থিতি বিষয়টা। ক্লিয়ার আছে? এবার সময়স্থিতির সংজ্ঞা পেলাম, তো বৈশিষ্ট্যগুলো কী কী ছিল মনে আছে কারো? একটা বললাম, সময়স্থিতি ঘটনাটা যে ঘটছে কার উপরে ঘটছে? অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে যারা, তাদের মধ্যে এই সময়স্থিতি ব্যাপারটা ঘটছে এবং ওরা নিজেদের মধ্যে সাম্য অবস্থা তৈরি করার চেষ্টা করছে। কি ভাগ্য, কি হবে বলো? এখানে কি কি তফাৎ তৈরি হলো? একটা বৈশিষ্ট্য কি হলো? যে এই যে এইগুলো আছে, অংশগুলো, এরা কার উপরে আছে? অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে আছে। অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কেমন অবস্থায় আছে? ভাসমান অবস্থায় আছে। আচ্ছা, ভাসমান অবস্থায় থেকে এরা নিজেদের মধ্যে কি করেছে? একটা ভারসাম্য বজায় রেখে সাম্যাবস্থা তৈরি করার চেষ্টা করে রাখছে। সাম্যাবস্থা, ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে আর কি আমরা পেলাম গুরুত্বপূর্ণ কথা? যে বস্তু যত উঁচু তার ভর তত বেশি এবং সে তত গভীরে অবস্থান করছে, ঠিক আছে? যত উঁচু তার ভর তত বেশি, সে তত গভীরে অবস্থান করছে, ঠিক আছে? গভীরে অবস্থান করছে মানে খুব বড় যদি একটা তুমি কিছু তৈরি করতে চাইছো, চীনের প্রাচীর তৈরি করতে চাইছো, ধরো আমি এখন সাধারণ একটা বাড়ি তৈরি করতে যাচ্ছি, তাহলে কি করে? মাটির নিচে বেশ কিছুটা জায়গায় গর্ত খুঁড়ে না, ভিতটা ওখান থেকে তৈরি করে। এবার ধরো তুমি একবারে 5 তলা 7 তলা বিল্ডিং তৈরি করবা, তাকে কি ওইটুকুটার উপর ডিপেন্ড করা যাবে? আরও বিশাল অঞ্চল জুড়ে অনেকটা গর্ত করে ওর ভিতটা তৈরি করতে হবে, তাই না? তো যে বস্তু যত উঁচু তার ভর মানে ওজনটা তত বেশি আর ততটাই সে গভীরে অবস্থান করছে, এইটা বুঝতে হবে। এইটা সময়স্থিতির একটা বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আর্কিমিডিসের সূত্র। কি বলবা বলো? আর্কিমিডিসের সূত্র, কোন বস্তু, হ্যাঁ বলো বলো, তরলে নিমজ্জিত করলে, তরলে নিমজ্জিত, তাহলে
সেই তরল বস্তুটার উপরে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকেই বলা হয় প্লবতার সূত্র। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ, এটাকে বলা হয় প্লবতার সূত্র। আর প্লবতার সূত্রর আরেক নাম আর্কিমিডিস, আর্কিমিডিসের সূত্র। এইবার ছোট্ট কোশ্চেন করব এখান থেকে। আর্কিমিডিসের সূত্র যদি সংজ্ঞা দিয়ে দেয় তোমাকে, যদি প্লবতার সূত্র দেয় বা আর্কিমিডিসের সূত্র দেয়, তাহলে সেখানকে তুমি বিচার করে সেটার বৈশিষ্ট্য কীভাবে বের করবা? কিছু ঝামেলা নাই, ঠান্ডা মাথায় ব্যাপারটাকে বুঝবা। হ্যাঁ, খুব সাবধানে বুঝবা। এটা বস্তু দিলাম আমি। হ্যাঁ, বস্তুটার ভরের সাথে, এদিকে মেয়েটা শোনো, বস্তুটার ভর মানে ওজন কতটা আছে, আর তরলটা যে তরলে সে ভাসছে সেই তরলটার প্লবতার শক্তি, প্লবতার মান, এই দুটোর মধ্যে সম্পর্ক তোমরা বের করতে পারবা? বলো তো, খেয়াল করো। পারবা? পারবা। খেয়াল করো একটা জিনিস, এই আমি জল রাখলাম, এইখানে একটা কাগজের নৌকা ভাসালাম, ডুববে? কেন ডুবছে না? বলো বলো। এর ভর আবাইগা মজা, ভর কম আছে, বস্তুটার ভর কম, সেই তুলনায় ঊর্ধ্বমুখী বল ক্রিয়া মানে প্লবতার মান, প্লবতার মান বেশি। কম কেন হবে গো? কি করে কম হলো? এ প্রচণ্ড স্পিডে উপরে ঠেলছে, তুলনায় এ ভর দিতে পারছে না, তারপরে তো ভাসছে উপর দিকে। বুঝতে হবে ব্যাপারটাকে, একদম কনসেপ্টের ভেতর দিকে ঢুকে যাও। এ ভর দিতে পারছে না আর এ প্রচণ্ড স্পিডে উপর দিকে ঠেলে রেখেছে, তাই জন্য তো সে ভাসছে। এইবার তুমি ওই জায়গাতে ওটাকে খুলে দাও আর ওই জায়গাটাতে একটা ঢিল ফেলো। হাসির কিছু নেই, ভুল করে দিয়েছে। হ্যাঁ, ঢিলটা একদম জলের নিচে চলে যাবে। কেন গেল? এবারে বলো, কে বাড়লো কে কমলো? ভর। এইটা একটা শিলাখণ্ড, ঠিক আছে, এটা ধরো আমি বললাম যে খণ্ড, একটা শিলাখণ্ড। বলো এর ভর কেমন হবে? এটা ডুবে গেল। যদি বলে যে কোনো একটা খণ্ড বা শিলাখণ্ড সেটা জলের বা তরলের মধ্যে ডুবে গেল, সম্পূর্ণ ডুবে গেল, এর অর্থ বের করো। তাহলে তোমাকে বলতে হবে এর যে ভর সেটা অনেক বেশি। কার তুলনায়? প্লবতার মানের তুলনায় বেশি হয়ে গেছে। তখন প্লবতার মানটা কম আছে, ভরটা বেশি আছে বলে পুরোটা ডুবে গেল। আর একটা জিনিস আছে, ভূগোলের প্রথম অধ্যায় পড়েছিল তোমার ক্লাসটা, দেখি কার কার মনে আছে। জলে ডুববো কিন্তু পুরোপুরি ডুববো না, ভাসবো, ডুবে ভাসবো। মনে পড়ছে না? দীর্ঘ 6টা মাস পার হয়ে গেছে, তাই না? জলের মধ্যে পুরোপুরি ডুববো না, একটু উপরে থাকবো, নিচে অনেকটা অংশ থাকবো। হিম শৈল। এখন প্রশ্ন হলো, সে পুরোপুরি জলেও ডুবলো না, পুরোপুরি উপরে উঠলো না, এর মানেটা যে বলতে পারে তাকে বিস্কুট খাওয়াবো। শিওর বলছি, খাওয়াবো। বললাম আচ্ছা, আমি আরও হেল্প করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, ভাসমান অবস্থায় থাকে কেন? অর্ধ নিমজ্জিত ভাসমান অবস্থায় কেন থাকে এটাই বলছি। বস্তুর মান, মান বস্তুর মান, ভরটা কি শিওর তো? আমি বললাম যখন প্লবতার মান খুব বেশি, এর খুব কম, তখন সে ভাসলো। যখন এ খুব বেশি হয়ে গেল আর এ কম, তখন ডুবে গেল। অর্ধ অবস্থায় আছে, অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। যেহেতু সবাই মিলে বলেছে তো ফলে কেউ বিস্কুট পাবে। ওকে 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 ঠিক আছে, 5টা দামের একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দেবো, খা। বিস্কুট বলছি, কী খাবা? বললাম না কিছু, অন রেকর্ড আছে, গালি দেবে না। তাহলে সমান। তাহলে এই আর্কিমিডিসের সূত্রের 3টা তথ্য বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এক, বলতে হবে বস্তুর ভর, ভরের তুলনায়, ঠিক আছে, বস্তুর ভরের তুলনায় প্লবতার মান বেশি হলে বস্তুটি জলের উপরে, জল বলবা না, তরল, হ্যাঁ এখানে তরলের কথা, তরলের উপরে ভাসমান অবস্থায় থাকবে। আর বলো দ্বিতীয়টা কি হবে? তুমি বলো মনীষা। এটাই, এই আমি বললাম যে বস্তুর ভর যদি
প্লবতার মানের চেয়ে কম হয়, তাহলে ও ভাসে। দ্বিতীয়টা বলো। ওটা এটা বললে তো হবে না। বস্তুর ভর কম হলে তো ভেসে গেল, বেশি হয়। আচ্ছা ঠান্ডা হয়ে তুমি আগে বোঝো ভালো করে। হ্যাঁ বলো। বলা না, তরলের প্লবতার মান যদি কম হয় তাহলে সেটা পরিপূর্ণভাবে নিচে না ডুবে যাবে। হ্যাঁ, আর অর্ধ অবস্থায়, অর্ধ নিমজ্জিত অবস্থায় কেন ভাসবে? কে বলবে? ঈশা বলবে যে ওটা ডুববে কিন্তু অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এর মানেটা কি? দুটা সেবাস। কার? আমার ভর নেমেছে? মনসা ঠাকুর নেমেছে? কিসের ভর? বস্তুর ভর সমান হয়ে গেলে বস্তুটি তরলে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসবে। যেমন কত জায়গা না, তুমি ওই বরফটা নিবা বাড়িতে, কি একটা বরফ নিবা, ঠিক আছে? নাই তো? আচ্ছা ঠিক আছে, এক কথায় পরিষ্কার কথা নাই। ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজ থেকে বের করে নেবা। আচ্ছা ঠিক আছে, নাই তো নাই, আমি আর কি করবো এখন? বরফ নিবা, আর নিয়ে যদি তুমি জলের মধ্যে বালতিতে বলো, যে কোনো গ্লাসে বলো, তুমি ফেলে দাও তো, না পুরোপুরি ভাসবে উপরে, না পুরোপুরি ডুববে। ওই জলের মধ্যে কিছুটা উপর দিকে দেখা যাবে, ভাসবেও, ঠিক আছে? কারণ ওর সমান সমান আছে, বুঝলে? প্র্যাকটিক্যাল দেখাবো। বরফ কোথায়? বরফটা আনতে আনতে তুমি খেয়ে নিবা, বরফ আনলে তুমি খেয়ে নিবা, আমি জানি তোমাকে খুব ভালো করে, খুব ভালো করে চিনি। হ্যাঁ, নেক্সটে আসছি। এই গেল বৈশিষ্ট্যটি, বোঝা গেল? সাথে সাথে আমাদের আর্কিমিডিসের সূত্র বা প্লবতার সূত্র হয়ে গেল। কিন্তু দেখো এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো, যে ভূত্বকের যে বিভিন্ন অংশগুলো আছে, পাহাড়, পর্বত, সমুদ্র, স্থল, যাই হোক, এরা সবাই মিলে একটা স্তর গিয়ে অভ্যন্তরের একটা স্তরে কিন্তু চাপ দিচ্ছে, একটা জায়গা থেকে চাপ দিচ্ছে, একটা নির্দিষ্ট তলের গিয়ে চাপ দিচ্ছে। ওই তলটাকে বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল। এটা খুব দরকার পড়বে তোমাদের পরবর্তীতে। কি পয়েন্ট আসলো? প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল কাকে বলে? কি বলবা? বলো। প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল ভূত্বকের বিভিন্ন অংশ, ভূত্বকটাতে বললাম না, ত্বক বলে তো যেখানে আমরা আছি, তো সেই ভূত্বকটা বলবো না, বাড়িতে আছি, ঘরে আছি, হ্যাঁ, ভূপৃষ্ঠের যে অঞ্চলে আমরা থাকি আর কি, জীব জগৎ আছে, সেটা কি বলে? ভূত্বক। ভূত্বকের বিভিন্ন অংশ কি কি? কি কি অংশ? একদম কারেক্ট। তো এরা ভূ অভ্যন্তরের একটা নির্দিষ্ট তলে গিয়ে চাপ দেয়, একটা নির্দিষ্ট তলে গিয়ে চাপ দেয়। ওই তলটাকেই বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরক তল। বলো সংজ্ঞাটা পারবে? তাহলে ভূত্বকের অংশ এরা কি করে? কোথায়? ভূ অভ্যন্তরের নির্দিষ্ট তলে কি করে? চাপ দেয়। ওই তলটাকে বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরক তল। খুব দুষ্ট হয়েছে। আচ্ছা, প্লাম্ব রেখা কি? এখানে আরেকটা বিষয়, 2 নম্বরে কোশ্চেন আসবে। প্লাম্ব রেখা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। ধরো একটা পর্বত এইরকম ছিল, হ্যাঁ, এইবার তোমরা জানো চ্যুতি বা ফাটল তৈরি হয়, দারণ তৈরি হয়, এবং তৈরির ফলে কি হলো? এটা না একটু বেঁকে গেল, এইরকম ছিল, এবারও এইরকম হয়ে গেল, একটু বেঁকে গেল, একটু বেঁকে আছে পর্বতটা। মা ভাগ্নে পর্বত দেখেছ? থাক, দেখতে হবে না, গুগলে দেখে নিবা। তো বলো তো কতটা বেঁকেছে, কি করে তুমি মাপযোগ করবা? এমন রেখা, যে রেখা দিয়ে কোনো বস্তুর উচ্চতা উল্লম্বভাবে যেটা ছিল, উল্লম্ব সোজা ছিল, সেটা কতখানি বেঁকেছে সেটা মাপ করা যায়, ওটাকে বলা হবে প্লাম্ব রেখা। কোন রেখা? প্লাম্ব রেখা। তাহলে আমাদের নেক্সট পরবর্তী পার্ট হচ্ছে গিয়ে প্লাম্ব রেখা। প্লাম্ব রেখা তাহলে কি বলতে পারি আমরা? যে রেখা দ্বারা কোনো বস্তুর উল্লম্ব অবস্থান থেকে সেটা কতখানি বেঁকে গেছে, কোনো বস্তু তার উল্লম্ব অবস্থান থেকে কতখানি বেঁকে গেছে তা মাপা যায়, সেই রেখাটিকে বলা হবে প্লাম্ব রেখা। তাহলে আমরা বলতে পারি
কোনো বস্তু তার উল্লম্ব অবস্থান থেকে কতখানি বেঁকেছে, কতখানি বেঁকেছে, কতখানি বেঁকেছে তা মাপা হয়, সেটা হচ্ছে প্লাম্ব রেখা। সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে, কারণ এই বিষয়গুলো তোমাদের এর আগে কখনো পাওনি। এদিক ওদিক হয়ে গেলে এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে সমস্যা তৈরি হয়ে যাবে। আর এই পুরো অধ্যায়টা, এই সমস্থিতি পুরো অধ্যায়টা পুরোটা নতুন তোমাদের, ঠিক আছে? তোমরা বরং একটু আগে পিছিয়ে করে বসো, তোমরা দুষ্টুমি করছো তোমরা পরস্পরের মধ্যে। এদিক ঘোরা, তো বেঁকে যাচ্ছে বলে কি এটা? আচ্ছা, নেক্সট অংশে আসছি সিমাটোজেনি। সিমাটোজেনি কি দেখো, সিমাটোজেনি, সিমাটোজেনি এই বিষয়টা 2-এর কোশ্চেন আসার খুব সম্ভাবনা এখান থেকে। এইটাকে খুব সাবধানে বুঝতে হবে। আমি দুটো জিনিস শুধু বলবো। দেখো, এই ধরলাম আমি এটা পর্বত করলাম, এটা আমরা ক্লাস 10-এ করেছি। আর এই পর্বতটা ক্ষয় হয়, এখানে সমুদ্র আছে ধরলাম, ঠিক আছে? বলো, এই পর্বতটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে সেগুলো কোথায় গিয়ে পড়ছে? সমুদ্র তলে পড়ছে, জমা হচ্ছে। আর বলো, এরিয়া যে জমা হচ্ছে এটা চাপ দিচ্ছে তো সমুদ্র তলে, কতটা পরিমাণ চাপ দিচ্ছে? সাংঘাতিক চাপ। এইবার এই যে চাপটা, লোডটা পড়লো প্রচণ্ড পরিমাণে, এ হালকা হলো কিন্তু, হ্যাঁ, এ হালকা হলো, আর সমুদ্র তলটা কী হলো তখন? ভারী হচ্ছে। ভারী হওয়ার ফলে সমুদ্র তলে চাপ তৈরি হচ্ছে, প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এবং এই যে চাপটা তৈরি হলো, এটা ভূগর্ভে চাপ দিল, ফলে এর নিচে যে ম্যাগমাটা ছিল না, ছিটকে গেল, কম চাপযুক্ত জায়গাতেও যাওয়ার চেষ্টা করছে। এখানকার যে ম্যাগমা ও উঠে এখানে আসার চেষ্টা করছে। যখন এসে ও এবার ঊর্ধ্বমুখী চাপ দিল এখানে, ও আবার উঠে গেল। ভালো করে খেয়াল করো, এইটা আকার ছিল, অনেকগুলো টুকরো টুকরো হয়ে ভাঙলো তো এটা কি হবে? ছোট হবে তো, এরকম আকার আসবে তো। তবু হিমালয় পর্বতকে দেখি যেমনিকার তেমনি আছে, ক্ষয় তো হচ্ছে, আবহ বিকার তো হচ্ছে, সেটা গিয়ে জমা হচ্ছে, ঠিক আছে। এবার তুমি বলবে না অনেক কিছু তো ক্ষয় হয়েছে, যেগুলো ক্ষয় হয়ে যায় তো হয়ে যায়, কিন্তু অনেক পর্বত যেমনকার তেমনই আছে। কিভাবে? এগুলো ক্ষয় হয়ে হয়ে জমা হচ্ছে কোথায়? সমুদ্র তলদেশে। সমুদ্র তলদেশে চাপ তৈরি করছে, সাংঘাতিক চাপ। এবার এই চাপটা কি হচ্ছে? এই চাপের ফলে সমুদ্র তলদেশে জমিত যে ম্যাগমা, সেই ম্যাগমাগুলো কি হলো? কম চাপযুক্ত স্থানের দিকে ছুটে যাচ্ছে, গিয়ে সে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে, ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। ঊর্ধ্বমুখী যখন বল ক্রিয়া করলো, তখন এই স্তরটা আবার উঠে গেল, তখন আবার এ উঠে গেল, ও আবার উঠছে, আবার ক্ষয় হচ্ছে, আবার উঠছে, আবার ক্ষয় হচ্ছে, আবার উঠছে। এই যে পর্বতের একবার অবনমন মানে নিচে নামা, একবার উত্থান, একবার অবনমন, একবার উত্থান, এই বিষয়টাকেই বলা হচ্ছে সিমাটোজেনি। এই উত্থান, উত্থান মানে উপরের দিকে ওঠা, আবার অবনমন, অবনমন, এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে সিমাটোজেনি। বলো, বুঝতে কোথাও অসুবিধা? সিমাটোজেনির সঙ্গে কি বলবে? যে প্রাকৃতিক শক্তির কারণে এটা কি হয়? বৃষ্টি, বায়ু প্রবাহ, এইসবের কারণে কি হয়? যে প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক শক্তির কারণে ভূপৃষ্ঠের যে শিলাখণ্ড, আবহবিকার পড়তে পড়েছিলেন না, নাই না? শিলাখণ্ডগুলো ক্ষয় হয়ে 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 সমুদ্রের তলদেশে জমা হয় না? এদিকে এদিকে মেয়েটি, হ্যাঁ, এবার জমা হয়ে কি করে? সে কোথায় চাপ দেয়? সমুদ্র তলে প্রচণ্ড চাপ দেয়। এই চাপটা কার উপরে পড়ে? ভূগর্ভে তৈরি হয় চাপ। এর ফলে সমুদ্র তলের নিচে থাকা ম্যাগমা, সেগুলো কি হয় বলো তো? কম চাপযুক্ত অঞ্চলের দিকে ছিটকে যায়, গেল, গিয়ে এবার সেখানে গিয়ে কী করলো? ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে সে। এই ঊর্ধ্বমুখী চাপের দিলে ফলে কি হলো? এই ক্ষয়ের কারণে, প্রাকৃতিক শক্তির ক্ষয়ের কারণে যেটুকু অবনমন হয়েছিল সেটা আবার উত্থান হয়ে গেল, আবার অবনমন হলো, আবার উত্থান হলো। এই যে পর্বতের অবনমন আর উত্থান, অবনমন উত্থান, এই প্রক্রিয়াটাকে বলছে সিমাটোজেনি। এই কথাটা যিনি বলেছিলেন তার নাম হচ্ছে লেস্টার চার্লস কিং। লেস্টার চার্লস কিং, সংক্ষেপে তুমি কিং বলতে পারো, কিং। ইনি বলেছিলেন এই কথাটা, সিমাটোজেনি।
যত কঠিন কোশ্চেনে আসুক তুমি এটাকে গুছিয়ে লিখো, কোনো সমস্যা নেই। তাছাড়া তোমাদেরকে নোট যেটা দেবো সেখান থেকে তুমি ভালো করে বুঝে বুঝে করতে গেলে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপাতত আমরা আগে কনসেপ্টগুলো আরেকবার নিই। এই যে আছে ভূত্বকের অংশগুলো, কি কি ভূত্বকের অংশ কি কি বললাম? পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, সমুদ্রতল। ভূত্বকের যাবতীয় অংশগুলো কি করে? ভূ অভ্যন্তরের নির্দিষ্ট একটা তলে প্রচণ্ড, ঠিক আছে, যে তলে চাপ সৃষ্টি করে সেটাকে বলা হয় প্রতিপূরণ তল বা প্রতিবিধান তল। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো শিলাখণ্ড হতে পারে, কোনো বস্তু বা কোনো উপাদান কিছু হতে পারে অংশ, সেটা নিজের উল্লম্ব সোজা, উল্লম্ব মানে সোজা, সোজা অবস্থান থেকে ঠিক কতখানি বেঁকেছে এটা মাপা হয় যে রেখায়, সেটাকে বলছে প্লাম্ব রেখা। ক্লিয়ার? আচ্ছা, প্লবতার সূত্র মনে আছে তো? কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল সেই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল। তাহলে প্লবতার সূত্র থেকে আমরা সময়স্থিতির সূত্র পেয়েছিলাম, ওই যে প্লবতার সূত্র, তার জন্য উপরে ভাসমান অবস্থায় আছে সবটা, ভারসাম্যটা ঠিকই আছে, তাই না? এখন কথা হচ্ছে সেই সূত্রটাকে আমরা প্রয়োগ করে এটাও দেখতে পারি। এখানে আবহবিকার হলো, শিলাখণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে কোথায় জমা হলো? আর এই কাণ্ডটা কে করলো? প্রাকৃতিক শক্তি। সে বৃষ্টি হবে, সূর্যতাপ হোক, বায়ুপ্রবাহ হোক, যাই হোক, ঠিক আছে। এবার সেটা বয়ে গিয়ে কোথায় গেল? নদী হোক বা বায়ুপ্রবাহ হোক, যেমনি করে সমুদ্রের তলদেশে জমা হলো। সমুদ্রের তলদেশে জমা হয়, সেটা সমুদ্রের তলে প্রচণ্ড চাপ তৈরি করলো এবং এটা ভারী হলো, এটা হালকা হয়ে গেল, কিন্তু এ হালকা হলো আর এ ভারী হলো। ভারী হওয়ার ফলে এ ভূগর্ভে চাপ দিল, হ্যাঁ, আর তার তলদেশে থাকা ম্যাগমা তুলনামূলকভাবে কম চাপযুক্ত অঞ্চলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলো, ফলে সেই পর্বত কী হলো? পুনরায় আবার যেটুকু অবনমন হয়েছিল তার তুলনায় আবার তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে গেল উত্থানের দিকে। এই যে পর্বতের উত্থান আর অবনমন, উত্থান অবনমন, এই যে পার্টগুলো হলো, এই বিষয়টাকে সীমাটোজেনি বলা হয়, যেটা লেস্টার চার্লস কিং প্রথম বলেছিলেন, তাই এটাকে কিংসের সূত্রও বলা হয় সীমাটোজেনিকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি তোমাকে খুব সাবধানে বুঝবা, তোমাদের অলরেডি মোটামুটি এই অধ্যায়ের প্রায় অর্ধেক 50% কমপ্লিটই হয়ে গেল, কিন্তু মনে হবে যেন এখনও কমপ্লিট হয়নি কিছুটা। কারণ এবার আমাদের যে প্রশ্নটা আসছে সেটা প্লবতা নিয়ে। প্লবতার আরেক নাম ভাসমানতা। কেন, কেউ বলতে পারবা? প্লবতার আরেক নাম হচ্ছে ভাসমানতা। প্লবতার সূত্রটার উপর প্রয়োগ করে তো কোনো বস্তু ভাসবে কিনা তার ডিপেন্ড করছে। তো প্লবতার সূত্রেরই আরেক নাম হচ্ছে কিন্তু ভাসমানতার সূত্র, বা এটা প্রমাণ করেছিলেন আর্কিমিডিস, তাই তার নাম অনুসারে আর্কিমিডিসের সূত্র বলা হয়। ক্লিয়ার? এখন এই প্লবতার সূত্রের সাথে সময়স্থিতির সম্পর্কটা কে বলতে পারবে? বলো। প্লবতার সূত্রের সাথে সময়স্থিতির সম্পর্ক কি? আমি বলেছিলাম প্লবতার সূত্রটা আগে, আর প্লবতার সূত্রের উপর প্রয়োগ করে সময়স্থিতিকে প্রমাণ করা যায়। তো সম্পর্কটা আর কি করা যেতে পারে? দুটোর মধ্যে সম্পর্ক কি? দুটো জায়গায় হবে, দেখো। তাহলে কার কার মধ্যে বলছি সম্পর্ক? প্লবতা ও সময়স্থিতির সম্পর্ক। সমস্থিতি, এই দুটোর সম্পর্কটা কি আছে? পার্থক্য নয়, সম্পর্ক। প্লবতা বলছে কোনো বস্তু যদি কোনো তরলে ভাসে, এই তরল মানে সাধারণ তরল আমি বলবো না, পৃথিবীর যে তরল যেখানে সেটা ভাসছে, পৃথিবী ভূ অভ্যন্তরের তরলগুলো, সেটাকে বলা হয় ম্যান্টল। ম্যান্টল, সেই তরলটাকে বলছে ম্যান্টল। এখানে যে তরল নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ম্যান্টল, ঠিক আছে। তাহলে তুমি এখন থেকে কি প্রয়োগ করবা? তরলের জায়গাতে ম্যান্টল, ঠিক আছে। তাহলে কোনো বস্তু যখন ম্যান্টলে ভাসে তখন তরলের যে ঘনত্ব, ঘনত্ব বললে কি বুঝবা তুমি? সহজভাবে তুমি ঘনত্ব বলতে যত পড়াবো এখন, ঘনত্ব বলতে অনেক বড় সংজ্ঞা, বুঝতে অসুবিধা হবে, সোজা বলবা ওজন। ওজন হিসেবে দেখার চেষ্টা করো, আর দেখো তোমার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। কোনো বস্তু ম্যান্টলে যখন ভাসে, ভাসমান অবস্থায় থাকে, তখন তরলের ঘনত্বের অনুপাতে সেটা ডুবে গিয়ে নির্দিষ্ট গভীরতায় ভাসতে থাকে। হয় ডুবে যায়, অথবা হালকা ডুবে, অথবা মাঝারি ডুবে, অথবা পূর্ণ ডুবে, কিন্তু ভাসতে থাকে, চলতে থাকে। এটা হচ্ছে প্লবতার সূত্র। তাহলে প্লবতার সূত্র কি বললাম আমরা? বস্তু যখন ম্যান্টলে ভাসমান অবস্থায় থাকে তখন তরলের ঘনত্বের
অনুপাতে সেটা ডুবে ভাসতে থাকে, সেটা হচ্ছে প্লবতার সূত্র বা প্লবতা। এখন সময়স্থিতির কি আছে? আমি আগেও বলেছিলাম প্লবতার সূত্রকে ব্যবহার করা হয় সময়স্থিতির প্রসঙ্গে। তাহলে প্লবতার সূত্রকে ব্যবহার করা হচ্ছে সময়স্থিতির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভূত্বকের যে অংশ, এবার দেখো আমরা তো বলতে পারি না বস্তু, দেখো প্লবতার ক্ষেত্রে আমি বললাম বস্তু দিয়ে দেখালাম, যে কোনো বস্তু ওই ম্যান্টলে ভাসছে এবং ম্যান্টলের যে তরলটা ওই তরলের ঘনত্বের অনুপাতে সেটা কিছুটা ডুবে বা পুরোটা ডুবে ভাসছে। ক্লিয়ার কথা? কিন্তু আমরা যখন সময়স্থিতির কথা বলবো ভালো করে খেয়াল করতো, ওখানে কি বস্তু বস্তু বলবো আমরা? কি বলবো? ভূত্বকের উপরি অংশ, ভূত্বকের উপরের যে অংশটা সেটা ম্যান্টলের ঠিক কতটা উপরে অবস্থান করছে, উচ্চতায় অবস্থান করছে, সেটা বস্তুর ঘনত্ব আর বেধের উপর নির্ভর করে। ভালো করে দেখো ব্যাপারগুলো। প্লবতার ক্ষেত্রে আমরা কি কি জানলাম? দেখো প্লবতার ক্ষেত্রে কি কি জানলাম? বস্তু ম্যান্টলে ভাসছে। এবার ম্যান্টলে ভাসার ক্ষেত্রে ম্যান্টলের ঘনত্বের অনুপাতে কে ভাসছে? বস্তুটি ভাসছে, এর অনুপাতে বস্তুটি ভাসছে অথবা গভীরতম অংশে ভাসছে গিয়ে, ও ভাসছে মোটর উপর। এটাই গেল প্লবতা। সময়স্থিতি কি করবা তুমি? তাহলে ভূত্বকের কি উপরের অংশ, ভূত্বকের উপরের অংশ, ভূত্বকের উপরের অংশ কার উপরে ভাসছে? একই কথাই আমরা ম্যান্টল বলবো, এখানে ইউজ করব। ম্যান্টলের উপরে আছে, ম্যান্টলের উপরে থাকা অবস্থায় ও কি করছে? বস্তুটা ঠিক কতটা উচ্চতায় আছে, ম্যান্টলের ঠিক উপরে ঠিক কতটা উচ্চতায় অবস্থান করছে, কার উপর ডিপেন্ড করবে? এটা ভালো করে ভাবো। জলটার উপরে মানে ম্যান্টলের উপর ডিপেন্ড করছে, বস্তুটার উপর ডিপেন্ড করছে। বস্তুর কিসের উপর ডিপেন্ড করবে? বস্তুর একটা হচ্ছে ভর, ভর বলতে আমরা কি বলবো? ওজন মানে ঘনত্ব, তাই না? তাহলে বস্তুটার ঘনত্ব মানে বস্তুটা কাগজ আছে, বরফ আছে, নাকি কোনো ঢিল আছে, সেটা দেখতে হবে তো। এবার যদি তুমি এখন বলবা যে কি একটা এত বড় পাথর আমি ছাড়লাম, সেটা ডুবে গেল। এখন বিশাল বড় চৌড়া মোটা একটা পাথর ফেললাম বা লোহার টুকরো ফেললাম, সেটা ভেসে গেল না ডুবে গেল? এবার এটাকে ভাসানোর জন্য যা যা মডেল তৈরি করতে হবে সেই মডেলগুলো তৈরি করতে হবে। এইরকম করে এবার তুমি মডেল তৈরি করো, এবার তখন আবার দেখো ভাসবে, যেটাকে আমরা জাহাজ বলি বা নৌকা বলি। ঠিক আছে? তো অত দূরে আমি যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি, এই যে ঘনত্বটা এটা হচ্ছে বস্তুটার উপর যে ভরটা আছে। এবার বস্তুটা কতটা জায়গা জুড়ে আছে, অঞ্চল জুড়ে আছে, কতটা চৌড়া মানে পুরু, সেইটাকে ভালো ভাষায় বলা হয় বেদ, বা ভূগোলের ভাষায় বলা হয় বেদ। বয়েকার বেদ, ঘনত্ব ও বেদ কার বলো তো? বস্তুটার। তাহলে প্লবতার সূত্রে পড়লাম আমরা যে কোনো বস্তু ম্যান্টলে ভাসলে ম্যান্টলের ঘনত্বের অনুপাতে বস্তুটা কতটা পরিমাণে ভাসছে সেটা পাওয়া যায়। বা তুমি প্লবতার যেটা সংজ্ঞা জানো সেটাই বলবা। কোনো বস্তু যদি ম্যান্টলে ভাসে তাহলে সেই বস্তুটার ওজন এবং ম্যান্টলের ঘনত্বের উপর নির্ভর করেই সে বস্তুটা কতটা পরিমাণে ভাসবে সেটা বোঝা যায়। এই প্লবতার সূত্রটা প্রয়োগ করা হয় কার উপরে? সমস্থিতির উপরে, সময়স্থিতির উপরে এটা প্রয়োগ করা হয়। এবং সেক্ষেত্রে বলা হয় যে ভূত্বকের উপরের অংশসমূহ যা আছে, সব অংশ উপাদানগুলো, সেগুলো কি হয়? ম্যান্টলের উপরে ভাসমান অবস্থায় থাকে, এবং ঠিক কতটা উচ্চতায় ভাসমান অবস্থায় থাকবে তা কার উপর ডিপেন্ড করছে? কতটা উচ্চতায় থাকবে মানে ম্যান্টলটা আছে, জলটা এই স্তরে আছে, বস্তুটা এতটা উঁচুতে থাকবে, অর্ধেক ডুবে থাকবে নাকি পুরোটা ডুবে, এটা কার উপর ডিপেন্ড করছে? বস্তুর ঘনত্ব আর বেধ, মানে কত জায়গা জুড়ে আছে, সে পুরু কত, মোটা কত, জায়গাটা কত জুড়ে আছে, বেধ। তাহলে ঘনত্ব আর বেধে, বস্তুর ঘনত্ব আর বেধের উপর নির্ভর করছে যে বস্তুটা কোন পর্যায়ে থাকবে, ম্যান্টলের উপরে ঠিক কতটা উচ্চতায় থাকবে সেটা নির্ভর করছে বস্তুর ঘনত্ব আর বেধের উপরে। কতটা উচ্চতায় থাকবে সেটা নির্ভর করছে বস্তুর ঘনত্ব ও বেধের উপর নির্ভর করে। বেধ বলো, এই জায়গাতে ক্লিয়ার আছে?
প্লবতা আর সমস্থিতির মধ্যে পার্থক্য কে কে বলতে পারবে? বা দুটোর মধ্যে একটা সম্পর্ক বলো, সম্পর্ক। দুটোই একই জিনিস। প্লবতা করে আমরা সময়স্থিতি বুঝবো, ডিরেক্ট সময়স্থিতি বুঝতে পারবো না। প্লবতা করে সময়স্থিতি। প্লবতা বলতে কি বুঝেছিলাম? বস্তু কোনো ম্যান্টলে ভাসমান অবস্থায় তখনই থাকবে, কার উপর নির্ভর করে? বস্তুটার ঘনত্ব এবং সেই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। হলো, এটা প্লবতা। এই সূত্রটাই প্রয়োগ করা হয় কার উপরে? সমস্থিতির উপরে। এবার কি বলে, ভূত্বকের উপরে যা অংশ আছে সেগুলো ম্যান্টলের ঠিক কতটা উপরে থাকবে, তরলটা ঠিক কতটা উচ্চতায় থাকবে, তা নির্ভর করছে বস্তুটার ঘনত্ব আর বেধের উপরে। হয়ে গেল সম্পর্ক, এটাই কমপ্লিট হলো। বলো এখানে কোথাও কারো সমস্যা আছে? এবার বলো ঘনত্ব আর উচ্চতার মধ্যে কি সম্পর্ক হতে পারে? এটা আশা রাখছি সবার পারা উচিত। দেখো এই জায়গাটাকে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ঘনত্ব আর উচ্চতা বলেছি। ধরো একটা বস্তু এই আকারে থাকলো, একটা বস্তু এই আকারে থাকলো। খুব সাবধানে বুঝো, কার ঘনত্ব বেশি আছে? এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। বলো এর ঘনত্ব বেশি না বি এর ঘনত্ব বেশি? শিওর তোমরা? আচ্ছা, তাহলে প্রতিপূরক তলে কার চাপ বাড়বে কার কমবে? বি এর চাপটা বাড়ছে, বি এর চাপ খুবই বাড়লো। আচ্ছা, এবার বলো এর উচ্চতা কেমন হবে? ধরো এর ঘনত্ব খুব বেশি, ধরো। আচ্ছা ঠিক আছে, আরও অসুবিধা হচ্ছে তোমার, একই লেভেল করলাম কিন্তু এইরকম করলাম, একই উচ্চতা রাখলাম দুটোকে, ওকে। আর আমাদের প্রশ্নটা ছিল ঘনত্ব ও উচ্চতার সম্পর্ক। যে বুঝে গেছে একবারে বুঝে, ওর নোটস কমপ্লিট করতে কোনো সমস্যা হবে না এই অধ্যায়ের। আমি এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি। দেখেই বুঝতে পারছো কার পাওয়ার বেশি আছে। তো এর ঘনত্ব কি আছে? কম। নিচের দিকে দিলাম, এর ঘনত্ব কি আছে? ঘনত্ব আছে বেশি। আব বলো প্রতিপূরক তল, এই যে প্রতিবিধান তল বা প্রতিপূরক তল, দুজনই ওই চাপ দিচ্ছে, কার চাপটা বেশি হবে? শিওর? বি এর যার চাপ বেশি সে লোড নিয়ে নিচে নামবে। হ্যাঁ, এক সময় সেটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে। তাহলে উচ্চতা ওর কি হলো? ঘনত্ব যদি বেশি থাকে তাহলে উচ্চতা। তো বলো উচ্চতার ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি? বিপরীত। বোঝা গেল? এবার একে দেখো, এর ঘনত্ব কম আছে না, তুলনামূলকভাবে হালকা ঘনত্ব কম, তাহলে কি হবে? কেন? ঘনত্ব কম বলে সে প্রতিপূরক তলে কম চাপ দিবে, ফলে তার উচ্চতা সবসময় বেশি থাকবে। তাহলে যদি বলা হয় তোমাকে, দেখো কোশ্চেন কীভাবে ঘোরাতে পারে, কি ঠান্ডা লাগছে ওটা বলতে পারো না, একে বললে তো ঠিক হয়ে যাবে। দেখো বলা হলো, কোশ্চেনটা দিল এরকম যে কোনো ভূত্বকের উপরের কোনো একটি অঞ্চলের ঘনত্ব খুবই কমিয়ে দেওয়া হলো, খুব কমিয়ে দেওয়া হলো ঘনত্ব। বলো তার উচ্চতা কেমন হবে? কমিয়ে দেওয়া হলো ঘনত্ব, ঘনত্ব খুব কমানো হলো, উচ্চতা বেশি। তো বলো ভূপৃষ্ঠে কোনটার উচ্চতা বেশি, পর্বত নাকি সমুদ্র? বলো বলো। পর্বতের উচ্চতা বেশি, তার মানে পর্বতের চাপ কম আছে। ক্লিয়ার? মানে পর্বতের ঘনত্ব কম আছে। আগেও আমরা সময়স্থিতি পড়লাম প্রথমেই ক্ষেত্রে যে ওর ঘনত্ব বা ভর কম, কার তুলনায়? ভেতরে থাকা, ভূ অভ্যন্তরে থাকা বস্তুসমূহের তুলনায় ওর ঘনত্ব খুবই কম আছে, ভর কম আছে। এবার তুমি বলো সমুদ্রের ওজন তাহলে বেশি? অবশ্যই, সব তো ওরই তলদেশে জমা হচ্ছে, লোড তো ওরই পড়ছে, ফলে ও নিচের দিকে। এবার তোমার কিছু কোশ্চেন দিতে পারে যে ঘনত্ব কম কিন্তু উচ্চতা বেশি, এরকম একটা উদাহরণ দাও। পর্বত। আর উল্টোটা যদি দিয়ে দেয় সমুদ্র। ক্লিয়ার আছে বিষয়টা? কোথাও সমস্যা? আচ্ছা, সমস্থিতি তত্ত্বটাকে রুট থিওরি বলে কেন? রুট থিওরি কি সেটা একটু জানি। রুটের ইংরেজি হচ্ছে রুট, ঠিক আছে? এর মানে বাংলা হলো মূল। মূল মানে বোঝো? শিকড়। শিকড়, মূল মানে শিকড়। ভালো করে বোঝো বিষয়টা।
একটা গাছ, হ্যাঁ, গাছের ছবি আমি বুঝতে পারছো, গাছটা বিশাল বড়, বিশাল বড়, পৃথিবীর উপর দিকে দেখতে পাচ্ছি বিশাল বড় কাণ্ড, বিশাল বড় গাছ আছে। তো তোমার কি মনে হয় ওর শিকড় কত দূর আছে? এত দূর পর্যন্ত ছড়ানো আছে, তাই তো? মারবো থাপ্পড়। বিশাল দূর পর্যন্ত এও ছড়িয়ে আছে, ওটা দেখা যাচ্ছে না, যাচ্ছে? এটাকে তো বলছে শিকড়। তো সেই ভাষায় বললে কি বলবো আমরা? রুট। সময়স্থিতিতে রুট, সময়স্থিতি সম্পর্কে রুট থিওরি কেন বলা হয়? কে বলতে পারবে এবার? এবার তো বলতে পারবা। সময়স্থিতি কার ক্ষেত্রে বলেছিলাম আমরা? ভূত্বকের উপরের অংশগুলো, তাই না? তো ভূত্বকের উপরের অংশগুলি ভূগর্ভে যতটা উচ্চতায় থাকে উপরে, ততটা আবার নিচে দিকে যে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে, যার কারণে সে ভারসাম্যটা নিয়ন্ত্রণ করতে পারে। তুমি ভাবে না উপর দিকে এতটা আছে, কিভাবে আছে, ভিতরেও আছে, তাই জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারছে নিজেকে। ঠিক আছে, এই যে নিচে যেটা অদৃশ্য, ওইটাকে বলছে রুট। পুরো টপিকটাকে বলছে রুট থিওরি। এটার সাথে তুমি ইকুয়াল করে দেখতে পারবা ওই হিমশৈলকে। হিমশৈল নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে, উপর দিকে একটু আছে, নিচে দিকে অনেকটা অংশ আছে, হিমশৈলের সাথে সম্পর্ক। তাহলে এই প্রসঙ্গটাকে, তার সময়স্থিতি তত্ত্বটাকে কিসের তত্ত্ব বলা যায়? রুট থিওরি বলা হয়। ক্লিয়ার আছে বিষয়টা? রুট থিওরি কাকে বলে, কি বলবা? কোনো ভূভাগ, এটা তো ভূভাগ তাই না, ভূমির একটা ভাগ, একটা অংশ, কোনো ভূভাগ যত উঁচুতে থাকে তার মূল বা রুট তত গভীরে হবে। ক্লিয়ার? যার ফলে সে নিজের ভারসাম্যটা বজায় রাখতে পারবে। যেমন শৈলের ক্ষেত্রে দেখা যায়। এই যে নিচের দিকে প্রথিত মানে গাঁথা, প্রথিত অদৃশ্য অংশটা, সেটাকেই বলা হয় গিয়ে মূল বা রুট। সময়স্থিতির ক্ষেত্রে বিষয়টা একই রকম, যেহেতু গাছের সাথে, গাছের শিকড়ের সাথে মূলের সাথে যেহেতু সম্পর্কটা একই রকম আছে, তাই জন্য এই তত্ত্বটাকে সময়স্থিতি তত্ত্বকে বলা হয় রুট থিওরি। এখন কথা হলো সময়স্থিতির ধারণার উৎপত্তিটা কিভাবে হলো? সময়স্থিতি যে ধারণাটা, কনসেপ্টটা এলো কোথা থেকে? প্রত্যেকের কাছে একটা কোশ্চেন ছিল, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, পৃথিবীর এই জায়গাটা হচ্ছে কি উঁচু, কেমন? এই হলো পৃথিবীর উঁচু অংশ, মানে এটা পুরো স্থলভাগ, উঁচু অংশ। এই হচ্ছে সমুদ্র। ক্লিয়ার? এরা পড়ছে না নাটক করছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পৃথিবীর স্থলভাগের আয়তনটাকে দেখি আমরা। আগে স্থলভাগের আয়তন দেখি, তারপরে জলভাগের আয়তন দেখি। ক্লিয়ার? পৃথিবীর যে স্থলভাগের আয়তন আছে তার টোটাল আছে 1.3, আর এখানে হয়েছে আমরা করি না কিউব স্কোয়ার দিই, ওইরকম মাথায় 8 ঘন কিমি। দেখো এটা বিশাল ক্ষমতা, বুঝলা? ঘন কিমি, এতটা আয়তন আছে ওর। কার আয়তন? পৃথিবীর স্থলভাগের আয়তন 1.38 ঘন কিলোমিটার, এতটা অঞ্চল জুড়ে ও আছে। এইবার প্রতি বছর এখানটা ক্ষয় হয়। ঠিক আছে, এটা ক্ষয় হয়ে সমুদ্রে যাচ্ছে, সমুদ্র সমতলের সাথে মিশে যাচ্ছে, বা এটা ক্ষয় হচ্ছে। কতটা ক্ষয় হচ্ছে? প্রতি বছর হিসাব করে দেখা গেছে প্রায় 13.6 ঘন কিমি ক্ষয় হচ্ছে প্রতি বছর। তুমি এখন বলবে এটা কি করে সম্ভব? এখানে 1.3 আর এইটা আছে টোটাল, আর 13.6 বেরিয়ে যাচ্ছে। না রে বাবা, এটা না, এটা কিউবও নয়, স্কোয়ারও না, 8 বলতে পারো তুমি। ঠিক আছে, 1.3 ঘন কিমি, এটা বিশাল পরিমাণ। প্রতি বছর ক্ষয় হচ্ছে কত? এই স্পিড যদি থাকে তো ভূবিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখেছে মোটামুটি 1 কোটি বছর পরে এই অঞ্চল আর সমুদ্র সমতল টোটাল সমান হয়ে যাবে, একদম সমান হয়ে যাবে 1 কোটি বছরে। এইভাবে যদি ক্ষয় হতে থাকে তাহলে ঠিক 1 কোটি বছর সময় লাগবে, 1 কোটি বছরে সব সমান হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। পৃথিবীর বয়স কত? 460 কোটি বছর। কিন্তু এখনও যেমনকার তেমনই আছে, যে উঁচু সে উঁচুই আছে, যে নিচু সেইভাবে। ব্যাপারটা কি? ব্যাপারটা সেই একই জিনিস। এখানে ক্ষয় হয়ে যাচ্ছে, এখানে
প্রবণতার সূত্র অনুযায়ী সে আবার, বুঝতে পারছো, চাপ দিচ্ছে, এই নিয়ন্ত্রণ চলছে, এরা পরস্পরকে নিয়ন্ত্রণ করছে, এ ক্ষয় হয়ে ওখানে যাচ্ছে, ও আবার ওকে উপরে উঠিয়ে দিচ্ছে, এরা নিজেদের মধ্যে নিয়ন্ত্রণটা ঠিক রাখছে, ভারসাম্য টিকিয়ে রাখছে। এই পরিস্থিতিটাকে সময়স্থিতি বলে, নিজেদের মধ্যে ভারসাম্য নিয়ন্ত্রণ করা। মানুষের সাথে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু দেখো প্রকৃতি ঠিক নিজেদের সাথে ভারসাম্য স্থির করে রেখেছে, বলে সমান অবস্থাতেই আছে। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে হিমালয় পর্বত যেমনি ছিল, সমুদ্র তল যেটা ছিল আছে, কিন্তু ক্ষয় প্রতি বছরই হচ্ছে। ওই পরীক্ষা থেকে বোঝা গেল যে এত ঘন কিমি টোটালটার অঞ্চল, প্রতি বছর এতটা ক্ষয় হচ্ছে। তো এতটা করে যে ক্ষয় হয়, তাহলে 1 কোটি বছরের টোটাল লেভেল হয়ে যাবে, সমান হয়ে যাবে। কিন্তু না, যে উঁচু সে উঁচুই, যেটা নিম্নতল সেটা নিম্নতল থাকছে। তফাৎটা কি, সমস্যাটা কি, মানে ব্যাপারটা কি আছে? তো এরা নিজেদের মধ্যে একটা নিয়ন্ত্রণ করে রেখেছে। এই ধারণাটাকে বলা হয় সমস্থিতির ধারণা। ক্লিয়ার? আর লাস্ট পার্টের দিকে যাচ্ছি, সাবধানে শুনবা, ঠিক আছে? অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষ কাকে বলে? পৃথিবীর যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে, বোঝা গেল? আর যা সারা বিশ্বে যা কিছু আছে সারা বিশ্বের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে, সব কিছুকে আকর্ষণ করছে। চাঁদ সূর্যকে করছে, সূর্য চাঁদকে করছে, পৃথিবী একে করছে, সবাইকে আকর্ষণ করছে। আমি তোমাকে করছি, তুমি আমাকে করছো, নদী পাহাড়কে করছে, পাহাড় নদীকে করছে, সবাইকে আকর্ষণ করে। এই যে একটা থট, এটাকে বলছে মহাকর্ষ। আর অভিকর্ষ কোনটা? যখন পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সকলকে টানে। আপ বলো কেন্দ্রের দিকে কেন টানে, এখানেও একটু বুঝাতে হবে। যে ছুটি চাইছিলে, কে চলে যাও, ছুটি, হ্যাঁ চলে যাও। দেখো এই জায়গাটাকে বুঝতে হবে। পৃথিবীর আমরা যদি এই রকম জায়গায় থাকি, ঠিক আছে, এটাকে যদি আমরা মনে করি যে একটা অংশ, ঠিক আছে, এই স্থানে আছি আমরা, তো আমরা জানি যে এর থেকে ভিতরে অনেকটা অঞ্চল, যতটা উপরে আছে ততটা নিচেও আছে। ক্লিয়ার? যতটা উপরে আছে ততটা নিচেও অঞ্চলটা আছে। তো এবার এই অঞ্চলটার মধ্যে আমরা জানি মৃত্তিকা কীভাবে সৃষ্টি টিষ্টি ইত্যাদি সব কিছু হয়েছিল, সেইগুলোকে আমরা বুঝি আগে কিভাবে হলো মৃত্তিকা তৈরি বা আর কিছু। দেখো যা কিছু উপর দিকে আছে তার মধ্যে তুলনামূলকভাবে যেগুলো সবচেয়ে বেশি ভারী পদার্থ, তা সব নিচের দিকে চলে গেছে। তো এই মডেলটাকে আমরা এবার ওই একটা ফলের অংশ করে, আপেলের টুকরো করে আঁকি। পৃথিবীর ভিতরটাকে যদি দেখা যায়, এই উপর অঞ্চলগুলোতে আমরা আছি, গাছ টাছ সব আছে, ঠিক আছে, এইসব আছে সব কিছু। এটা নিচের দিকে যদি যায়, একটার পর একটা করে পার্ট যেতে লাস্টের দিকে কি আছে দেখি। সবচেয়ে যা ভারী তার সবচেয়ে নিচে গেছে। নিফেসিমা, ক্রোফেসিমা, করনি, নিকেল, লোহা, এই সব কিছু এইখানে আছে, বুঝা গেল? এইখানে আছে, জমা হয়ে আছে একদম কঠিন অবস্থায়। এবং পৃথিবী যে প্রচণ্ড ঘুরছে, প্রচণ্ড স্পিড, এই স্পিড যেমন তেমন স্পিড নয়। তোমরা জানো যে পৃথিবী যেমন তেমন স্পিডে ঘুরছে না কিন্তু। মানে ধরো সাধারণত আমাদের যে বাসগুলো আছে 50 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে? মোটামুটি 15 থেকে 17 কিলোমিটার। 1 ঘন্টায় 15 থেকে 17 কিলোমিটার যাচ্ছে বাসগুলো। পৃথিবী 1 ঘন্টায় 1200 কিলোমিটারের বেশি ঘুরছে। 1 ঘন্টাতে 1200 কিলোমিটারের বেশি ঘুরছে। কত স্পিডে আছে দেখো। এই যে স্পিডে ঘুরছে, তো নিচটাও তো ঘুরছে প্রচণ্ড। লোহা নিকেল পরস্পরের সাথে ঘর্ষণ লাগছে প্রচণ্ড। এর ফলে ওখানে একটা চুম্বক পাওয়ার তৈরি হচ্ছে, চৌম্বক শক্তি তৈরি হচ্ছে। এটা কি তো বলে কেন্দ্রমণ্ডল, কেন্দ্র। এই যে পাওয়ারটা তৈরি হলো, চৌম্বক শক্তিটা তৈরি হলো, এর কারণে উপরের যা কিছু আছে সব কিছুকে নিচের দিকে টানে। বোঝা গেল? ওই যে বলে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, কেন্দ্রের দিকে টানে, এই হলো কারণ। এবার কথা হলো, কোনো বস্তু এইখানে আছে আর কোনো বস্তু এর থেকে অনেক উঁচুতে আছে, কাকে এর সবচেয়ে বেশি আকর্ষণ করবে? যে ওর কাছাকাছি আছে তাকে বেশি আকর্ষণ করবে, না যে বেশি দূরে আছে তাকে আকর্ষণ করবে? এইটা বুঝতে হবে। এইখানে অনেকে ভুল করে যে যত উঁচু জায়গা তার কি অভিকর্ষজ মানটা বেশি হয়? না, কেন্দ্রের কাছে থাকতে হবে। মহাকাশ থেকে তুমি ঝাঁপ দাও পৃথিবীতে, বায়ুমণ্ডলে তুমি ভাসতে শুরু করে দেবা, ভাসছো, যত কাছাকাছি আসছো তত স্পিডে তুমি নামছো। এবার
বুঝতে এই পুরো পার্টকে বলছে অভিকর্ষ। মহাকর্ষ নিয়ে আমাদের পড়ার বিষয় না, অভিকর্ষ নিয়ে পড়তে হবে। অভিকর্ষ তাহলে কি হয়, যে বস্তু কেন্দ্রের যত কাছে আছে সে বস্তুর উপর তত বেশি অভিকর্ষ কাজ করবে, অভিকর্ষ ক্রিয়াটা কাজ করবে। যত দূরে আছে অভিকর্ষ ক্রিয়াটা কাজ তত কম করবে। এখন কথা হলো যে পৃথিবীটার রূপটা যদি আমরা দেখি, পৃথিবীটার রূপ তো অভিগত গোল, তাই না? পৃথিবীটা কিন্তু এইরকম নাই, গোল নাই, ও আছে খানিকটা চেপটা, যদি ধরা যায় এইরকমভাবে, ঠিক আছে? মানে ওর যে নিরক্ষীয় অঞ্চলটা, ধরো একটা যে কোনো জিনিসকে, ঠিক আছে, প্রচণ্ড স্পিডে ঘোরাচ্ছ, ধরো আমি এখানে একটা সুতো ঢিল বাঁধলাম আর এতে প্রচণ্ড স্পিডে ঘোরাচ্ছি, ফিল করো ব্যাপারটাকে, হ্যাঁ? তো কেন্দ্র থেকে কি মনে হবে, স্পিডে ওটা ছিটকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে? এই যে বেরিয়ে যেতে চাইছে, তো এই জায়গাটা পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পৃথিবী যখন এইভাবে করে ঘুরছে, প্রচণ্ড গতিতে ঘুরছে, এরকম গোল নাই কিন্তু, হ্যাঁ, যখন ঘুরছে তো কেন্দ্রের যে জায়গাগুলো, নিরক্ষীয় অঞ্চল যেটাকে বলছি, নিরক্ষরেখা বলছি না এটা, নিরক্ষরেখাটা কী হলো, চারদিকে ছড়িয়ে যেতে চাইছে। তাহলে কেন্দ্র যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, ফুল স্টপটা দেখতে পাচ্ছি না, এটা একদম ভিতর দিকে আছে, ক্লিয়ার? ওই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, কেন্দ্রটা। এখন কথা হলো কেন্দ্রটার চারপাশে কে আছে, নিরক্ষীয় রেখা, নিরক্ষরেখা। প্রচণ্ড স্পিডের কারণে কী হলো, চারদিকটা ছড়িয়ে যেতে চাইছে, তো নিরক্ষরেখাটা ফাঁপা হয়ে গেল, স্ফীত চৌড়া হয়ে গেল। দেখো এই জায়গাটা ফাঁপা হয়ে গেল। যদি এইটা থাকে পৃথিবী গোল, ঠিক আছে, এটাকে বলো মেরু অঞ্চল, এটাকে বলো মেরু অঞ্চল, আর এই অঞ্চলটাকে বলা হলো নিরক্ষরেখা। এইখানে নিরক্ষরেখাটা কী হলো এবার বলো তো, নিরক্ষীয় অঞ্চলটা ফাঁপা হয়ে গেল না, চারদিকে চৌড়া হয়ে গেল না, তো কেন্দ্র থেকে সরে গেল না দূরে। আর তার বিনিময়ে কে কাছে আসলো কেন্দ্রের, মেরু। তো বলো মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হবে নাকি নিরক্ষীয় অঞ্চলে? কার কার মনে হয় নিরক্ষীয় অঞ্চলে হবে? আমি তো বললাম কেন্দ্রের কাছে যে অঞ্চলটা থাকবে, কোনো বস্তু যদি কেন্দ্রের কাছে থাকে তাহলে তার ওজন বাড়বে। কেন্দ্রের কাছে নিরক্ষীয় রেখা নাই, এখন নিরক্ষীয় অঞ্চলটা কেন্দ্রের কাছে নাই, কেন্দ্র থেকে দূরে সরে গেছে, কারণ পৃথিবী ঘুরছে প্রচণ্ড গতিতে, ফলে মাঝখানটা ফাঁপা হচ্ছে আর উত্তর দক্ষিণ দিকটা চাপা হচ্ছে। পড়ো নি কমলা লেবুর মতো দেখতে টেকতে? তো যখন ওই চেপে দিলা, তুমি একটা কোনো একটা জিনিস বেলুন নাও গোল একদম, ঠিক আছে, এবার ওটাকে উপর দক্ষিণে চাপো, তো কেন্দ্রটার কাছে কে গেল আর ফাঁপা হয়ে গেল না মাঝখানটা? তো মাঝখানে তো নিরক্ষীয় অঞ্চল ছিল, নিরক্ষীয় অঞ্চল ফাঁপা হয়ে গেল আর চাপা হয়ে গেল উত্তর দক্ষিণ মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে কোথায় আসলো, কার কাছাকাছি আসলো, কেন্দ্রের কাছাকাছি। এবার মেরু অঞ্চলে তুমি একটা বস্তুকে নিয়ে যাও, ওটা যদি 5 কেজি হয় তাহলে নিরক্ষীয় অঞ্চলে কখনোই 5 কেজি হবে না। কেন? নিরক্ষীয় অঞ্চলে যখন থাকলো তো ওই বস্তুটার উপর কিন্তু প্রচণ্ড আকর্ষণ করছে, কেন্দ্র করতে পারছে, ফলে বস্তুর ওজন আর অভিকর্ষজ ক্ষমতা দুটো মিলে গেল, ফলে ওর ওজন বেশি হয়ে গেল। এবার তুমি বস্তুটাকে তুমি নিরক্ষীয় অঞ্চলে নিয়ে চলে যাও, ওজন দেখো চেঞ্জ হয়ে গেছে, কমে গেছে। কেন? কারণ তার উপর অভিকর্ষ ক্রিয়াটা কাজ করতে পারছে না। এই জায়গাটা বুঝতে পেরেছ কেন মেরু অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চলের মধ্যে বস্তুর ওজনের তফাৎ হয়? অভিকর্ষের কারণে হয়। হ্যাঁ, তো এই অভিকর্ষের কারণে যখন হলো, তো অভিকর্ষ হচ্ছে, এটাকে ত্বরণ বলা যাবে কীভাবে, আসছি ওটা বিষয় আসছি। এবার দেখো তাহলে যদি কোনো বস্তুকে এইখানে রাখি আমরা নিরক্ষীয় অঞ্চলে, আর যদি মেরু অঞ্চলে রাখি, দুটোর ওজন নিশ্চয়ই দুটো একই রকম থাকবে না। আর দুটোর যে ওজন নাই আলাদা আলাদা আছে, এর কারণ কি? দুটার মধ্যে কিসে পাল্টে গেছে বলো তো? অভিকর্ষ। অভিকর্ষ মানে হচ্ছে আকর্ষণটা, পৃথিবী যে আকর্ষণ করছে সেটা পাল্টে গেছে মানটা, তাই না? এখন কথা হচ্ছে আমি জানি, পড়াশোনা করেছি, স্টাডি করে জানলাম যে কি এই যে আছে 1 ডিগ্রি অক্ষরেখা, আর এইটা আছে গিয়ে এই জায়গাতে আছে 77 ডিগ্রি অক্ষরেখা, 77 ডিগ্রি অক্ষরেখা। কোথায় অভিকর্ষের টান কেমন হওয়া উচিত আমি জানি। যত দূরে যাচ্ছ উত্তর দক্ষিণে তার কিন্তু অভিকর্ষটা শক্তিশালী হবে, যেহেতু মেরু অঞ্চল কাছে চলে এসছে, ক্লিয়ার? আর যত তুমি এই অক্ষরেখার মানটা কমবে ততই অভিকর্ষের মানটাও কমবে। বলো ব্যাপারটা বুঝতে পেরেছো না আরেকবার হবে? আমি বললাম পৃথিবীটা ঘুরতে ঘুরতে কী হয়েছে, ফাঁপা হয়ে গেছে। এবার এই যে পৃথিবীটা আছে, এটা ফাঁপা যখন হলো, এটাকে যদি এখন এইভাবে করে চেপে দেওয়া যায় উপর নিচে, তাহলে এই যে মাঝখানের যে রেখাটা গেছে নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি উপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তো এই রেখাগুলো কী হলো, ফেঁপে চলে আসলো এত দূর। আর এই যে আছে যেগুলো এখানে আস্তে আস্তে ডিগ্রিগুলো কত হয়েছিল, 90 ডিগ্রি, এটি চলে গেল কাছে, এরকম হয়ে গেল।
তো কোন জায়গাটায় অভিকর্ষের পাওয়ারটা বেশি হবে? যেটা দূরে চলে গেল সেটা, নাকি যেটা কাছে চলে আসলো সেটা? কাছে যে আসলো, অক্ষাংশগুলো কি বাড়লো না কমলো? ভাবো, অক্ষাংশ হচ্ছে ডিগ্রিগুলো, কেমনি কমলো অক্ষাংশ? কম অক্ষাংশগুলো তো দূরে ছড়ে গেল, বেশি অক্ষাংশগুলো কাছে আসলো। ভাবো ভালো করে, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি করে 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 90 ডিগ্রি গেছে। 90 ডিগ্রিগুলো তো কাছে চলে আসলো না, আর এদিকে 0 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি এই সবগুলো কী হলো? দূরে সরে গেল। তাহলে অভিকর্ষের মান, অক্ষাংশ বাড়লে অভিকর্ষের মানও বাড়ে। ব্যাপারটা বুঝো, হ্যাঁ? এইটা কমে গেল মানে আমি জানলাম নিরক্ষীয় অঞ্চলে কি হয়, যে কি নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষের মানটা কমে যায়। অভিকর্ষের মান কোথায় বাড়ে? মেরু অঞ্চলে। তো মেরু অঞ্চলে ডিগ্রিটাতে যাও, ওদিকে উপরে উঠছে ডিগ্রিটা, অক্ষাংশ বলা হয় ওটাকে। অক্ষরেখা থেকে অক্ষাংশ, এই জায়গাগুলোকে অক্ষরেখা বলা হয়। এগুলো সব অক্ষরেখা, তোমরা পড়েছো এগুলো, 6, 7, 8, 9 পড়েছো, এগুলো অক্ষরেখা বলে। এই অক্ষরেখাগুলো যখন কাছে চলে আসে, মানে দূরের অক্ষরেখাগুলো, যেটা ওই 77 ডিগ্রি 80 ডিগ্রি এই যে ডিগ্রি অক্ষরেখাগুলো, সেগুলো কাছে চলে আসলো, ফলে তাদের কিসের পরিমাণ বাড়বে? অক্ষাংশ বৃদ্ধি পেলে কিসের পরিমাণ বাড়ে বলো? অভিকর্ষ বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে অক্ষাংশ বৃদ্ধি পেলে অভিকর্ষ বাড়বে। উচ্চতা বৃদ্ধি পেলে কি করে বুঝলা? উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কেন্দ্র থেকে দূরে সরে গেল না, তো অভিকর্ষ কমে গেল। বিপরীত, উচ্চতার সাথে অভিকর্ষের সম্পর্ক বিপরীত। উচ্চতা বেশি হলে অভিকর্ষ কমে গেল, উচ্চতা কম হলে অভিকর্ষ বেড়ে গেল। কিন্তু যদি অক্ষরেখার কথা বলা হয়, অক্ষরেখা কমছে, ধীরে ধীরে কমছে, তো অভিকর্ষ কমছে। আর অক্ষরেখা বাড়ছে, তো অভিকর্ষ বাড়ছে। অভিকর্ষ না বাড়লে মেরু অঞ্চলে, ঠান্ডা অঞ্চলগুলোতে গেলে তোমার এটা বাড়লো কেন? ওজনটা বাড়লো কী করে, তাই না? যেহেতু ওখানে আকর্ষণটা বেশি আছে। এই বিষয়টিকে বুঝতে পারছো? এবার কথা হলো, এই বস্তুটাকে আমি ধরো আমি এই জায়গাতে বুঝলাম যে এইখানে কী রকম থাকবে, ঠিক আছে? এই জায়গাটাতে নির্দিষ্ট এটা একটা অক্ষরেখা, ঠিক আছে? এটা একটা অক্ষাংশ, 3 ডিগ্রি বা 5 ডিগ্রি অক্ষাংশ আছে। এইখানে কোনো বস্তুর অভিকর্ষ কেমন হবে তা আমি জানি, জাস্ট জানি, কারণ আমি অক্ষাংশ অনুযায়ী জেনে আছি। আমি মাপযোগ করছি না কিন্তু, হ্যাঁ, রিয়েলি মাপযোগ করছি না, আমি শুধু তত্ত্বটা জানি। কি জানি আমি? কোনো অক্ষাংশ অনুযায়ী অভিকর্ষ কেমন হবে তা আমি জানি, তত্ত্বটা জানি। তো এই জানাটাকে বলছে তত্ত্বীয় অভিকর্ষ। তত্ত্বীয় অভিকর্ষ, বলো ব্যাপারটা বুঝতে পারলা? 2 রকমের মান হতে পারে ভাই, তুমি জানো যে কি ওই, হ্যাঁ ঠিক আছে। এখন তোমাকে বলা হলো যে আচ্ছা বাবু বলো তো, 5 ডিগ্রি অক্ষরেখাতে একটা বস্তুর ওজন 25 কেজি, বুঝবা? 5 ডিগ্রি, 75 ডিগ্রিতে তার ওজন বাড়বে না কমবে? 75 ডিগ্রি, 5 ডিগ্রি অক্ষরেখাতে, 5 ডিগ্রিটা কি নিরক্ষরেখার কাছাকাছি হলো না, 0 ডিগ্রির কাছাকাছি, তো সেটা দূরে সরে গেছে। এবার যখন ওই 75 ডিগ্রিতে চলে গেলাম, যেটা এখন ধীরে ধীরে কোথায় চলে এসছে? কেন্দ্রের কাছে চলে এসছে, তাহলে তার ওজনটা বাড়বে না কমবে? শিওর? ওজন বাড়লো তার মানে কি বাড়লো? অভিকর্ষ বাড়লো, এটাই আমি জানি। এখন ওই জায়গাটাতে গিয়ে আমি দেখছি, মাপযোগ করে দেখলাম যে সব অঞ্চল তো সমান নাই, ওখানে আবার এবড়ো খেবড়ো বন্ধুর ভূমি আছে, ওখানে আবার উপর নিচ আছে। তো উপরটাতে গিয়ে দেখছি মাপযোগ করে ওখানে অভিকর্ষ একরকম, আর উঁচু জায়গাটাতে গিয়ে দেখছি আবার অভিকর্ষ একই রকম। একই অক্ষরেখার মধ্যে এই যে অক্ষরেখাটা আছে, এই যে ধরো এই যে এইটা অক্ষরেখা আছে, এই অক্ষরেখার মধ্যে কোথাও আছে উঁচু নিচু অঞ্চল আছে। উঁচুগুলোতে একরকম অক্ষাংশ পাচ্ছি আমরা অভিকর্ষ, আর নিচু অঞ্চলগুলোতে একরকম পাচ্ছি আমরা অভিকর্ষ। তাহলে এই যে তফাৎটা হলো, আমি কি করে করলাম? আমি সমীক্ষা চালালাম, তারপরে পেলাম। তো সমীক্ষা চালালে কারেক্ট আনসার পাবো, আর না হলে শুধুমাত্র তত্ত্বীয় অভিকর্ষ, যেটাকে তাত্ত্বিক বলতে পারি আমরা বা প্রমাণ বলতে পারি, এটাই প্রমাণ। কিন্তু প্রমাণ আর সত্য, বাস্তব, প্রকৃত দুটোর মধ্যে তফাৎ আছে। বুঝতে পারছো বিষয়টা? আমি বললাম যে কোন অক্ষাংশে কেমন, কত ডিগ্রি অক্ষাংশে কেমন অভিকর্ষ হবে সেটা আমার জানা আছে। তো আমি অক্ষাংশের উপর ভিত্তি করে দেখতে চাইছি। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলছে তত্ত্বীয় অভিকর্ষ। এবার যদি আমি সমীক্ষা চালালাম সেই জায়গাটাতে গিয়ে, যে এখানে তো অনেক এবড়ো খেবড়ো জায়গাও আছে, বন্ধুর প্রকৃতি আছে, কোথাও উঁচু নিচু আছে, সব জায়গা থেকে সমানই হচ্ছে অভিকর্ষ? না,
ওই যে আমি পরীক্ষা করে দেখলাম, প্রমাণ করে দিলাম, একদম প্রকৃত অর্থটা বের করলাম, প্রকৃত অভিকর্ষটা বের করলাম, ওটা হলো বাস্তব বা প্রকৃত। তাহলে এবার কি হলো দেখো, একটা আমি জানতাম সেটা তত্ত্বীয় অভিকর্ষ, বা এটাকে আমি প্রমাণ বলতে পারি, এক কথায় প্রমাণ। কিন্তু আমি আসলে বের করলাম আরেকটা কি, প্রকৃত বা বাস্তব। বলো এই ব্যাপারটা বুঝতে পারলা? একটা আমি মাপযোগ করে বের করলাম, যাকে বলা হয় ভালোবাসায় সমীক্ষা করা বলা হয়, সমীক্ষা করে বের করলাম অভিকর্ষর মান। আর একটা আমি তত্ত্ব অনুযায়ী, অক্ষাংশ অনুযায়ী জানি, আমি জানি ওখানে যেতে গেলে ওই রকম অভিকর্ষ হয়। আর এবার মাপযোগ করে দেখা গেল না, চেঞ্জ হয়ে গেল। তাহলে এইখান থেকে এইখানে এটার মধ্যে পার্থক্য থাকতে পারে তো? এই পার্থক্যটাকে কি বলবো আমরা? বিচ্যুতি, অভিকর্ষজ বিচ্যুতি। ভালো করে দেখো, এটা অভিকর্ষ কেমন অভিকর্ষ? তত্ত্বীয়। তত্ত্বীয় কথাটা আসছে তত্ত্ব থেকে। তত্ত্ব হলো কিসের উপর ডিপেন্ড করে? অক্ষাংশ। তাহলে তোমাকে কি বলতে হবে? তত্ত্বীয় অভিকর্ষ কাকে বলে? বলতে হবে কোনো স্থানের অক্ষাংশ অনুযায়ী যে অভিকর্ষ ক্রিয়া করা উচিত, সেইটাই হচ্ছে গিয়ে তত্ত্বীয় অভিকর্ষ বা প্রমাণ অভিকর্ষ বা তাত্ত্বিক অভিকর্ষ। কিন্তু সেই একই অক্ষরেখার মধ্যে অনেক বন্ধুর ভূপ্রকৃতি থাকতে পারে, উঁচু নিচু ভূপ্রকৃতি থাকতে পারে, ফলে এক এক জায়গায় এক এক ধরনের অভিকর্ষ থাকতে পারে। সেটা যখন সমীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বের করা হলো, তখন দেখা গেল পার্থক্য বেরিয়ে গেল। আমি যেটা ভাবতাম আর যেটা বেরোলো দুটো আলাদা। এই যে পার্থক্য বেরিয়ে গেল দুটোর মধ্যেকার, এই পার্থক্যটাকে বলা হয় অভিকর্ষের পার্থক্য। অভিকর্ষ একটা তত্ত্ব আমার মনে মনে এক ছিল, আর পরীক্ষা করে একটা বেরোলো। দুটো অভিকর্ষের মধ্যে যে পার্থক্যটা, ডিস্টেন্সটা বের হলো, পার্থক্যটা, ওই পার্থক্যটাকে বলা হচ্ছে অভিকর্ষের বিচ্যুতি বা অভিকর্ষ বিচ্যুতি। এই পার্থক্যটাকে বলছে অভিকর্ষ বিচ্যুতি। কোনটা কারেক্ট বলো? এটা না এটা? কারেক্ট কোনটা? তো প্রকৃত ওটাই, বাস্তব ওটাই। যদি কখনো দেখো যে এই প্রকৃতিটা বড় হয়ে গেল, মানে আমি জানতাম যে এখানে অভিকর্ষ ওই খুব বেশি হতে গেলে হবে হয়তো 25-এর কাছাকাছি থাকবে, আর সেখানে কি দেখা গেল প্রকৃত মাপযোগ করে বের হলে ওখানে 40 হচ্ছে অভিকর্ষের পাওয়ারটা। যদি বেশি হয়ে যায়, এটাকে বলে ধনাত্মক। বেশি টাকা থাকলে কি হয়? ধনী মানুষ হয়। হ্যাঁ, তো বেশি যদি অভিকর্ষ যে বিচ্যুতি দেখতে গিয়ে আমি যদি দেখি প্রকৃত অভিকর্ষটা বেশি হয়ে গেল, তাহলে সেটাকে বলবো ধনাত্মক অভিকর্ষজ, ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। বুঝতে পারছো? তাহলে অভিকর্ষ বিচ্যুতিটা কেমন হবে? তাহলে ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। আর যদি দেখো উল্টাটা হয়ে গেল, তাহলে সেটা ঋণাত্মক। তাহলে ধনাত্মকে বলবো আমরা উপরের দিকে যাচ্ছে, আর ঋণাত্মকে বলবো নিচের দিকে যাচ্ছে। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে অভিকর্ষজ ত্বরণ জিনিসটা কি? লাস্ট পার্ট আমাদের, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ। দেখো একটা বস্তুকে উপর থেকে ফেললাম, আমি অনেক উঁচু থেকে ফেললাম, এটার উপরে এখন অভিকর্ষজ ক্রিয়া করবে, অভিকর্ষজ বল, পৃথিবী ধীরে ধীরে টানবে। এখন বাধাহীনভাবে যদি একে ফেলে দিই উপর থেকে, তো তোমাকে একটা ছোট্ট প্ল্যানিং করি আমি, এই ছাদ থেকে তোমাকে ফেলে দেওয়া হলো, আর ঠিক তোমাকে 100 মিটার উঁচু থেকে ফেলা হলো। যখন তুমি মাটিতে এসে পড়বা, ওই মুহূর্ততে তুমি ধরো যে ওই দুটো সিঁড়ি থেকে পড়লা, একটা ছাদ থেকে পড়লা, একতলা ছাদ থেকে পড়লা, আর ঠিক 100 মিটার উঁচু থেকে পড়লা, তোমার কি ক্ষতিটা সমান সমান হবে? কারণটা কি? তুমি দুটো সিঁড়ি থেকে ঝাঁপ দিলা, ওই সময়টাতে তোমার উপর যে অভিকর্ষজ ক্রিয়া, পৃথিবীর কেন্দ্র থেকে যে অভিকর্ষ, এটার যে মান ছিল, তুমি যত উপর থেকে পড়ছো মানটা তত কমছে, অভিকর্ষের মানটা বাড়ছে, আরও স্পিডে টানছে। মানে এটার মানে হলো প্রতি সেকেন্ডে কোনো বস্তুকে, আবার বলছি হ্যাঁ, অভিকর্ষের বলের প্রভাবে, অভিকর্ষ মানে পৃথিবী যে টানছে কেন্দ্রের দিকে, এটার বলের প্রভাবে বাধাহীনভাবে যদি কোনো বস্তু নিচের দিকে ফেলা হয় বা নিচের দিকে নামতে শুরু করে, তাহলে প্রতি মুহূর্তে তার বেগটা বাড়ে, স্পিড বাড়ে। সে কোনো বস্তু যে উপর থেকে অনেক উঁচু থেকে ফেলে, তো প্রতি মুহূর্তে সেটার স্পিড বাড়ছে, প্রত্যেকে এক এক সেকেন্ডে বাড়ছে, প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ডে 9.81 মিটার বেড়ে যাচ্ছে, সেটার বেগ বাড়ছে। প্রত্যেক বস্তু 1 সেকেন্ডে কতটা বাড়ছে স্পিড তার? 9.81 মিটার। মিটারও বলতে পারো, সেন্টিমিটার বলে 981 সেমি বলতে পারো। সেন্টিমিটার স্পিড বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? 1 সেকেন্ডে এতটা স্পিড ওর বাড়ছে।
এই যে বেগ বাড়ার এই যে হারটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে, সে যদি ওই মানুষটাকে এখন 200 মিটার উপর থেকে ফেলো, ভাবো কি স্পিডে নামছে সে। প্রতি মুহূর্তে তার বেগ বেড়ে যাচ্ছে। এই যে প্রতি মুহূর্তে বেগ বাড়ছে, এই বাড়ার যে হারটা, হার মানে হচ্ছে কত সেকেন্ডে কতটা স্পিড বাড়ছে তার, এই হারটাকে বলা হয় ত্বরণ। আর এই ত্বরণটা বাড়ছে কার কারণে? অভিকর্ষের কারণে। তাই এই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে কি বলবা? কোনো বস্তুকে যদি কোনো উঁচু স্থান থেকে বাধাহীনভাবে ফেলে দেওয়া হয়, তাহলে তার উপরে কে ক্রিয়া করে বলো তো? অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল ক্রিয়া করে এবং বস্তুটি যত নিচে নামে ততই তার বেগ, গতিবেগটা বাড়ে। প্রতি 1 সেকেন্ডে 9.81 মিটার বা 981 সেন্টিমিটার গতিবেগ বেড়ে যায়। এই যে বেগ বেড়ে যাচ্ছে বা এই যে বেগটার বেড়ে যাওয়ার যে একটা হার, সেইটাকে বলা হয় ত্বরণ। আর এই ত্বরণটা তৈরি হচ্ছে অভিকর্ষের কারণে, তাই এই ত্বরণকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? আর অভিকর্ষজ ত্বরণকে, এই যে অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণকে বলা হয় জি, ইংরেজি জি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? এই হলো পার্ট আজকের। বিষয়গুলো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি একবার শর্ট করে। আইসোস্টেসি বিষয়টা এসছে, আইসস মানে সমান, আর স্টেসিস মানে স্থির। তাহলে সমস্থিতি, এই সমস্থিতি কথাটা প্রথম যিনি বলেছিলেন, মানে বলেননি, তিনি এইরকম একটা ধারণা দিয়েছিলেন মাত্র। তার নাম হচ্ছে স্যার জর্জ এইরি, 1855 খ্রিস্টাব্দে। এবার এটা নিয়ে যে চর্চা করলো এবং ওই নামকরণটা করলো সমস্থিতির, ঠিক আছে, তার নাম কি ছিল? ডাটন, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভূতত্ত্ববিদ। 1889 খ্রিস্টাব্দে এই জিনিসটা হয়। এমন অবস্থা, সময়স্থিতি সংজ্ঞাটা বললে কি হবে? সময়স্থিতি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দেখা যায় বৃহৎ ভূপৃষ্ঠের উপরে থাকা সমস্ত যা আছে ভাসমান অবস্থায়, সেগুলো নিজেদের মধ্যে একটা ভারসাম্য টিকে রাখছে। ডাটন কি করছে তাহলে? ডাটন কি বললেন? ডাটন বললেন পৃথিবীর যা ভাসমান অংশগুলো আছে সেগুলো ভূ অভ্যন্তরের বা ভূগর্ভের যে উপাদানগুলো তাদের তুলনায় যথেষ্ট হালকা, ফলে তারা পরস্পরের মধ্যে একটা কি করছে? ভারসাম্য বজায় রাখছে এবং সাম্যাবস্থা রক্ষা করছে। ক্লিয়ার? 3 নম্বর কথা হচ্ছে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কি হতে পারে? সর্বজন গ্রাহ্য মনে করার চেষ্টা করো। ওখানে বলা হয়েছিল যে উচ্চভূমি আর নিম্নভূমিগুলি তারা কি করছে? পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য, এ বাড়লো কমে গেল, এর মধ্যে আসলো আবার দিয়ে দিল, ঠিক আছে, উচ্চতার তারতম্যে এরা ভারসাম্য নিয়ন্ত্রণ করে সাম্যাবস্থা তৈরি করছে। ক্লিয়ার আছে? আচ্ছা, এর বৈশিষ্ট্য কী কী ছিল? একটা ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে, গেল কথা 1 নম্বর। 2 নম্বর কথা কি? যে ভূখণ্ড যত উঁচু তার ভার তত বেশি এবং সে তত গভীরে আছে। ক্লিয়ার? 3 নম্বর কথা আর্কিমিডিসের সূত্রতে চলে যায়, প্লবতার সূত্র। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল ওই বস্তুটার উপরে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, এটাকে বলা হয় গিয়ে প্লবতার সূত্র, বা এটাই প্রমাণ করেছিলেন কে? আর্কিমিডিস। তাই জন্য তো এটাকে ভাসমানতার সূত্র বলা হয়। এবার যদি বলা হয় প্লবতার মান যদি বেশি হয়ে যায়, প্লবতার মান বেশি হয়ে গেল, তাহলে বস্তুটা সম্পূর্ণ ভাসবে। প্লবতার মান যদি খুব কমে গেল, বস্তুটা ডুবে গেল। আর যদি সমান সমান হয়ে গেল, বস্তুর ভর আর প্লবতার মান সমান হয়ে গেল, তাহলে ডুবে ভাসবে, ডুবে ভাসবে। ঠিক আছে? প্রতিবিধান তল কাকে বলে? একটু আগে পড়লাম আমরা এখান থেকে কি, যে ভূত্বকের উপরে যা কিছু সবই ভূগর্ভের একটা তলে চাপ দেয়, ওই তলটাকে বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল। প্লাম্ব রেখা কি? যে রেখা কোনো বস্তুর উল্লম্ব অবস্থান থেকে সেই বস্তুটি কতখানি সেটা মাপযোগ করতে পারে, সেই রেখাটাকে বলছে প্লাম্ব রেখা। ক্লিয়ার আছে? সিমাটোজেনি মনে করছে, ওই পর্বত থেকে চলে গেলো সমুদ্রে, তারপরে প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয় হয়ে সমুদ্রের তলদেশে জমা হলো, সমুদ্রের তলদেশে সেটা কি হচ্ছে? চাপ সৃষ্টি করছে, ফলে ম্যাগমাগুলো ঊর্ধ্বমুখী ক্রিয়া করছে পর্বতের নিচে, তখন পর্বত আবার উত্থান করছে। এই যে পর্বতের উত্থান আর অবনমন, উত্থান অবনমন, এটাকে বলা হয় সিমাটোজেনি, যেটা কে বলেছিল? লেস্টার চার্লস কিং, ইনি বলেছিলেন।
ভাসমানতা বা প্লবতার সাথে সময়স্থিতির সম্পর্ক কি? প্লবতা বলেছিলাম যে কোনো বস্তু যদি কোনো তরলে বা ম্যান্টলে ভাসানো হয় তাহলে তরলের ঘনত্বের অনুপাতেই বস্তুটা কিন্তু ভাসতে থাকে বা কিছুটা নিমজ্জিত হয়ে ভাসতে থাকে। ক্লিয়ার কথা শেষ? সময়স্থিতি সেটাই বললাম আমরা। তো প্লবতার সূত্রের উপর নির্ভর করে সময়স্থিতির সংজ্ঞাটা দেওয়া যায়। কি বলতে হবে সেখানে? যে প্রাকৃতিক বললে হলো ভূত্বকের উপরের অংশগুলি কি হয়, ভূত্বকের উপরের অংশগুলো ম্যান্টলের উপরে ভাসমান অবস্থায় থাকে এবং যার উচ্চতা মানে ম্যান্টলের ঠিক কতটা উচ্চতায় সেটা থাকবে কার উপর ডিপেন্ড করছে বলো? বস্তুটার ঘনত্ব আর বেধের উপর। বেধ মানে ওই যে অংশটা চৌড়া কতটা আছে, ঠিক আছে, স্থূলতাটা হলো। আচ্ছা ঘনত্ব বুঝবা, হ্যাঁ, ঘনত্ব মানে প্রেসার। ঘনত্ব আর উচ্চতার মধ্যে সম্পর্ক কি? ঘনত্ব যত বেশি হবে কম হবে, যতটা ঘনত্ব বেশি হবে তত উচ্চতা কমবে, ঘনত্ব যত কম হবে তত উচ্চতা বেশি হবে। ক্লিয়ার হলো? ঠিক তো? ঘনত্ব বেশি হলে উচ্চতা কমবে, বিপরীত। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সময়স্থিতি তত্ত্বকে কোন তত্ত্ব বলা হয় কেউ বলতে পারবা? রুট তত্ত্ব। কেন? সময়স্থিতিতে দেখি কি আমরা, ভূত্বকের উপরে পর্বত বা পাহাড় এগুলো আছে, দেখে মনে হয় সেটাই আছে, কিন্তু না, ও যত উঁচু তার গভীরতা ততটা আছে। সেটা অদৃশ্য, গাছের শিকড়ের মতো। শিকড় অর্থাৎ মূল মানে রুট, তাই জন্য এটাকে রুট তত্ত্ব বলা হয়, সময়স্থিতি তত্ত্বকে রুট তত্ত্ব বলা হয়। আচ্ছা সময়স্থিতির ধারণাটা উৎপত্তি কোথা থেকে হলো কার মনে আছে দেখি? পুরো পৃথিবীর স্থলভাগের আয়তন কত? 1.3 ঘন কিলোমিটার। আর প্রতি বছর কতটা অংশ ক্ষয় হয়ে যাচ্ছে? 1.9 13.6 ঘন কিমি। এটা ক্ষয় হয়ে মহাসাগরের তলে জমা হচ্ছে। তাহলে সেইভাবে যদি স্পিডে ক্ষয় হতো তাহলে মোটামুটি 1 কোটি বছরের মধ্যে পৃথিবীর সর্বত্র সমতল হয়ে যেত, সব জায়গায় সমান হয়ে যেত। কিন্তু এমনটা হয় না। পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এরকমটা হয়নি, সব জায়গায় সমান হয়ে গেছে। যেমনটা তেমনই আছে উঁচু, যেটা উঁচু সেটা উঁচু, যেটা নিচু সেটা নিচুই আছে। কেন হয়? কারণ এগুলি ওই প্লবতার সূত্রের উপর নির্ভরশীল, ঠিক আছে, এবং এর ফলে কী হলো, এরা পরস্পরের মধ্যে ভারসাম্য টিকিয়ে রেখেছে। এটাকেই সময়স্থিতির ধারণা বলা হয়। ক্লিয়ার? এবার অভিকর্ষ ক্ষেত্রে আমরা 2 ধরনের অভিকর্ষ পেয়েছিলাম। একটা অভিকর্ষ আমরা মনে করি অক্ষাংশ অনুযায়ী হবে, আর যখন আমরা গিয়ে মাপযোগ করি তো গিয়ে দেখি অন্য জিনিস হয়ে গেল। বুঝতে পারছো? 2 ধরনের অভিকর্ষ। একটা হচ্ছে তাত্ত্বিক অভিকর্ষ, আরেকটা হচ্ছে সমীক্ষা চালালাম, পরীক্ষা নিরীক্ষা চালালাম, চালিয়ে যেটা পেলাম সেটা প্রমাণ বা প্রকৃত। প্রমাণ নয়, প্রকৃত প্রমাণ আমি এটাই হিসেবে ধরি সবসময়, সমীক্ষা না চালিয়ে। অক্ষাংশ এটা হবে তো এটাই হওয়া উচিত, এটাকে বলছে গিয়ে তাত্ত্বিক বা তত্ত্বীয় অভিকর্ষ। আরেকটা সমীক্ষা চালালাম বলে প্রকৃত বা বাস্তব একটা অভিকর্ষ পেলাম। এই দুটোর মধ্যে যে তফাতটা, এটা কিসের তফাত বলবো? অভিকর্ষের তফাত। তফাত মানেই হচ্ছে বিচ্যুতি। তাহলে অভিকর্ষজ বিচ্যুতি। এখন অভিকর্ষজ বিচ্যুতি কয় প্রকার? দেখো আমরা কাকে প্রধান দিই, মানে দেখো এটাকে আমরা প্রমাণ বলেছিলাম, কিন্তু যেটা প্রকৃত বাস্তব সেটাই তো আসল। যদি বলা হয় যে প্রকৃত যে মানটা সেটা গিয়ে দেখলাম, আমি মাপযোগটা করতে গিয়ে দেখলাম যে সেটা বেশি হয়ে গেল অনেক, তখন সেটা ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। এরই তো পার্ট, তাই না? ধনাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। আর যদি কমে যায় তাহলে ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি। ক্লিয়ার আছে? অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? ত্বরণ নয় যে হারটা। কোনো বস্তুকে যদি বাধাহীনভাবে উপর থেকে নিচের দিকে ছাড়া হয় তাহলে সেটা নির্দিষ্ট সময় পর পর তার বেগ বেড়ে যায়। যেমন 1 সেকেন্ডে 9.81 মিটার বেগ বেড়ে যায়। এই যে বেগটা বেড়ে যাওয়ার হার, এটাকে বলা হয় ত্বরণ। আর এটা কার কারণে হয়? অভিকর্ষের জন্য, তাই এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার আছে? এবার ফাইনাল কথা হচ্ছে অভিকর্ষের কারণে অভিকর্ষজ ত্বরণ হয়, এটা কয়েকটা বৈশিষ্ট্য বলো অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে। অভিকর্ষজ ত্বরণের কয়েকটা বৈশিষ্ট্য একটু আগে হলো। অক্ষাংশ যদি বেড়ে যায়, অক্ষাংশ বেড়ে যাওয়া মানে মেরু অঞ্চলটা কাছে আসছে, বুঝতে পারছো? মেরু অঞ্চলের কথা বলছি আমি, তাহলে অভিকর্ষটা
বেড়ে যাবে, মানে অভিকর্ষজ ত্বরণটা বেড়ে যাবে, বুঝতে পারছো, ত্বরণটা বেড়ে গেল, ঠিক আছে। আর যদি উচ্চতা বাড়ে, উচ্চতা যদি বাড়ে অভিকর্ষজ ত্বরণটা কমে যায়, কারণ বস্তু যদি কেন্দ্র থেকে অনেক দূরে থাকে তা আকর্ষণটা কম থাকে। ক্লিয়ার আছে? উল্টোটা হয়ে এবার যদি বস্তু যদি উচ্চতা কম থাকে তাহলে অভিকর্ষজ ত্বরণটা বেশি হয়। ক্লিয়ার আছে? কোথাও অসুবিধা? আরেকটা দিন হলে এই অধ্যায় শেষ হয়ে যাবে।